এবার আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। সে এই হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের এই সকল বিন্দুতে অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে এক্স স্পর্শকগুলো হয় এক্স অক্ষের সমান্তরাল, এবং যে সকল বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল সে সকল বিন্দুতে ওই ফাংশনটির মানগুলিকে বলা হয় এক্সট্রিম ভ্যালু বা ফাংশনটির চরম মান। চরম মান হয় দুই প্রকার, একটা হচ্ছে লঘুমান, একটা হচ্ছে গুরুমান। এটাকে আমরা ইংরেজিতে বলি মিনিমা, এটাকে বলি ম্যাক্সিমা। আর কোনটাকে মিনিমা বলবো আর কোনটাকে ম্যাক্সিমা বলবো। আমি বলি যে সকল বিন্দু অতিক্রম করার মুহূর্তে, যে সকল বিন্দু অতিক্রম করলে ফাংশনটির আগের পয়েন্ট, ওই বিন্দুর আগের পয়েন্ট এবং পরের পয়েন্টের স্পর্শকের ঢালের মান পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়। যেমন দেখো, এই বিন্দুতে স্পর্শক, মনে করো এরকম একটা কাজ করলাম, রাইট? এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে এই পাশে ঢাল ইকুয়াল টু পজিটিভ। জাস্ট এর পরের পয়েন্ট সে এখানে এই বিন্দুতে যদি স্পর্শকটা নিই, এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, সুতরাং এই সরলরেখাটার ঢাল হবে নেগেটিভ। অর্থাৎ যদি কখনো স্পর্শকের ঢাল কোনো একটা পিক পয়েন্ট অতিক্রম করার আগে যদি পজিটিভ থাকে, পিক পয়েন্ট অতিক্রম করার পরের পয়েন্টে যদি স্পর্শকের ঢাল নেগেটিভ হয়, ওই পিক পয়েন্টে ওই ফাংশনটির মানকে বলা হয় গুরুমান। ফাংশনটির মানকে বলা হয় গুরুমান। ক্লিয়ার? এখন এখানে দেখো, আবার এর আগের পয়েন্টে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, পরের পয়েন্টে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাহলে এখানে ঢালটা হচ্ছে নেগেটিভ আর এই পাশে ঢালটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ যদি স্পর্শকের ঢাল নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তখন সে যে পিক পয়েন্টটাকে অতিক্রম করে, ওই পিক পয়েন্টে ফাংশনটির মানকে বলা হয় লঘু মান। অর্থাৎ কোন একটা গ্রাফের উত্তল আকৃতি হলে সর্বোচ্চ বিন্দুটার মানকে, ফাংশনটির মানকে গুরুমান বলা হয়। অবতল আকৃতির হলে সর্বনিম্ন বিন্দুটিতে ফাংশনটির মানকে বলা হয় লঘুমান। এটা এখন আমরা থিওরিটিক্যালি কিভাবে ব্যাখ্যা করব। এখন দেখো, এই পয়েন্টে জাস্ট এই পয়েন্টটা জাস্ট আগের পয়েন্ট মনে করো, এটা জাস্ট পরের পয়েন্ট এখানে। তাহলে আগের পয়েন্টের ঢাল ddx অফ y, এটা আমরা বলছি ইনিশিয়াল ঢাল, মানে এই বিন্দুর আগের পয়েন্টের ঢাল, দিস ইকুয়াল টু পজিটিভ। জাস্ট পরের পয়েন্টের ঢাল, দ্যাট মিন্স ফাইনাল ঢাল, ddx অফ y ফাইনাল ঢাল, দিস ইকুয়াল টু নেগেটিভ। এবার আসি, আমি যদি তোমাকে বলি যে ঢালের পরিবর্তন কেমন হয়েছে, ঢালের পরিবর্তন কোন একটা জিনিসের পরিবর্তন বলতে বোঝায় ওই জিনিসটার শেষ অবস্থা মাইনাস প্রথম অবস্থা। তাহলে ফাইনাল অবস্থানে ঢাল হলো নেগেটিভ মাইনাস ইনিশিয়াল অবস্থায় ঢাল ছিল পজিটিভ, দিস ইকুয়াল কি হবে নেগেটিভ। ওকে, নেগেটিভ সংখ্যা থেকে পজিটিভ সংখ্যা বিয়োগ করলে হয় নেগেটিভ। তাহলে ঢালের পরিবর্তন হচ্ছে নেগেটিভ। ঢালের পরিবর্তন বলতে কি বোঝায় এবার? এখন দেখো, তোমাদেরকে যদি আমি বলতাম যে x এর সাপেক্ষে y পরিবর্তন, তাহলে তুমি লিখতা ddx অফ y। x এর সাপেক্ষে y এর পরিবর্তন মানে হচ্ছে ddx অফ y। এখন যদি আমি বলি যে x এর সাপেক্ষে ঢালের পরিবর্তন, তাহলে কি লিখবা তুমি? ddx অফ ঢাল। x এর সাপেক্ষে যখন y এর পরিবর্তন, তখন ddx অফ y লিখেছো। x এর সাপেক্ষে যখন ঢালের পরিবর্তন, ddx অফ ঢাল লিখেছো। এই ঢাল মানে আবার কি? দিস ইজ ddx অফ y। তাহলে আমরা লিখতে পারি এখানে ঢালের পরিবর্তন ইকুয়াল টু ddx অফ y, রাইট? সো দিস ইকুয়াল আমরা লিখতে পারি d2y ডিভাইডেড বাই dx2। তাহলে d2y বাই dx2 এর পরিচয় এখন হবে আমাদের কাছে ঢালের পরিবর্তন। তাহলে এখানে দেখো, ঢালের পরিবর্তন আমাদের কি আসলো? নেগেটিভ। তাহলে আমি বলতে পারি ফর ম্যাক্সিমাম ভ্যালু d2y বাই dx2, অর্থাৎ ঢালের পরিবর্তন কি আসতেছিল আমার? নেগেটিভ। দিস ইকুয়াল টু নেগেটিভ, অর্থাৎ ইজ লেস দেন 0। অর্থাৎ আমি সিদ্ধান্ত নেব এরকম, যদি ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয় এবং সেকেন্ড ডেরিভেটিভ যদি শূন্য না হয়, তাহলে কি হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সেই সেকেন্ড ডেরিভেটিভ যদি ইজ লেস দেন 0 হয়, তাহলে ওই বিন্দুতে ফাংশনটির গুরুমান পাওয়া যায়। সর্বনিম্ন দাঁড়াচ্ছে x এর যে মানের জন্য ফাংশনটির ডাবল ডেরিভেটিভ ইজ লেস দেন 0 হবে, x এর সেই মানটার জন্য ফাংশনটির গুরুমান পাওয়া যায়। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো। এবার দেখো, লঘু পয়েন্টের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। লঘু পয়েন্টের আগের পয়েন্টে ঢাল, এই ক্ষেত্রে ইনিশিয়াল ঢাল হচ্ছে নেগেটিভ, জাস্ট পরের পয়েন্টে ঢাল,
পজিটিভ। এবারে যদি বলি এই ক্ষেত্রে ঢালের পরিবর্তন কি, ফর মিনিমাম ভ্যালু ঢালের পরিবর্তনটা কি আসছে দেখো, ঢালের পরিবর্তন আসবে তোমার পরিবর্তন মানে কি শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা। আদি অবস্থা কি আছে নেগেটিভ, তাহলে দিস ইকুয়াল টু পজিটিভ সংখ্যা থেকে নেগেটিভ সংখ্যা বিয়োগ করলে হয় দিস ইজ পজিটিভ। অর্থাৎ আমাদের এখানে ঢালের পরিবর্তন d2y/dx², দিস ইজ ঢালের পরিবর্তন। ঢালের পরিবর্তন আসলে তোমার পজিটিভ, দিস ইজ গ্রেটার দেন 0। অর্থাৎ আমি বলবো কোন একটা বক্ররেখা x ইকুয়াল টু যে বিন্দুতে ডাবল ডেরিভেটিভ পজিটিভ হবে অর্থাৎ ইজ গ্রেটার দেন 0 হবে, x এর সেই মানের জন্য ফাংশনটি যে মান পাওয়া যায় সেই মানকে বলা হয় লঘু মান বা মিনিমাম ভ্যালু। সো ফর মিনিমাম ভ্যালু d2y/dx² ইজ গ্রেটার দেন 0। তাহলে আমাদের দুইটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা ফাংশনের লঘু এবং গুরু মান থাকতে হলে অবশ্যই অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে। আর কখন লঘু মান হবে কখন গুরু মান হবে সেটা চেক করবো আমরা সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে। যদি x এর যে মানের জন্য ফাংশনটির ক্ষেত্রে ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হবে, x এর সেই মানের জন্য ফাংশনটির গুরু মান পাওয়া যায়। আর x এর যে মানের জন্য ডাবল ডেরিভেটিভ ইজ গ্রেটার দেন 0 হবে, x এর সেই মানের জন্য কি পাওয়া যাবে লঘু মান পাওয়া যাবে। ক্লিয়ার? তো আমি এখন একটা জেনারেল কেস বলতে চাই। ওকে দেখো, আমি এখানে একটা ফাংশন নিয়েছি f of x = x/5 - 5x⁴ + 5x³ - 1। এই ফাংশনটির লঘু এবং গুরু মান নির্ণয় করতে হবে। লঘু এবং গুরু না, গুরু মান আর কি, রাইট? তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম, একটা ফাংশনের লঘু এবং গুরু মান নির্ণয়ের জন্য ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হতে হয়, রাইট? আবার সেকেন্ড ডেরিভেটিভের উপরে নির্ভর করে সেকেন্ড ডেরিভেটিভ শূন্য হওয়া যাবে না। সেকেন্ড ডেরিভেটিভ যদি শূন্য হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে থার্ড ডেরিভেটিভ তোমাকে বের করতে হবে। থার্ড ডেরিভেটিভ 0 হলে আবার ফোর্থ ডেরিভেটিভ শূন্য হওয়া যাবে না। অর্থাৎ জেনারেল কথা হচ্ছে কোনো একটা ফাংশনের বিজোড় ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফিফথ ডেরিভেটিভ, সেভেন্থ ডেরিভেটিভ, নাইন্থ ডেরিভেটিভ, এগুলো যদি শূন্য হয় দেন ফাংশনটির লঘু এবং গুরু মান পাওয়া সম্ভব। আবার যদি সেকেন্ড ডেরিভেটিভ শূন্য হয় তখন তোমাকে চিন্তা করতে হবে ফোর্থ ডেরিভেটিভটা দেখতে হবে যে ফোর্থ ডেরিভেটিভ তাহলে শূন্য হওয়া যাবে না। আবার যদি ফোর্থ ডেরিভেটিভও শূন্য হয় তাহলে তোমাকে দেখতে হবে সিক্স ডেরিভেটিভ শূন্য হওয়া যাবে না। তার মানে ডাবল ডেরিভেটিভগুলো যখন যাই শূন্য হবে না তখনই আমরা চিন্তা করব যে ডাবল ডেরিভেটিভটা পজিটিভ নাকি নেগেটিভ, সেটার উপরে আসলে নির্ভর করে লঘুমান আর গুরুমান কিভাবে বের করা হয়, রাইট? যেমন এখানে যদি আমি f' বের করি, f' আসবে 5x⁴ - 20x³ + 15x², রাইট? তো এটা x এর কোনো মানের জন্য শূন্য হবে। এবার f∬x = 4×5 20x³ - 60x² + 30x। আবার দেখো এটা কিন্তু f∬x, কিন্তু এখানে এই f∬x এর মান 0 হওয়া সম্ভব, কিন্তু x এর মান 0 বসালে তো এটা 0 হয়ে যায়, তাহলে f∬x ও 0 হচ্ছে। আবার আসি f∬x = কত, 60x² - 120x + 30। আবার f⁴x = 120x - 120, এটা তাহলে আমি ফার্স্ট ডেরিভেটিভ করেছি 5x⁴ 4×5 20x³ 3×5 15x², ঠিক আছে? f∬x হচ্ছে 20x³ - 3 × 60x², 15×2 30x। f∬x 60x² - 120x + 30, রাইট? ওকে, ঠিক আছে। এবার আসুন তাহলে ফাংশনের লঘু এবং গুরু মানের জন্য, ফাংশনের লঘু ও গুরু মানের জন্য আমরা কি জানি, f'(x = 0), সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি 5x⁴ - 20x³ + 15x², দিস ইকুয়াল টু 0। যদি আমরা 5x² কমন নিই তাহলে এখানে কি থাকবে, এখানে x² - 4x + 3 = 0। অতএব x = আমি পাচ্ছি 0 একটা, 1 একটা, 3 একটা। দেখো এটা মিল টার্ম করলে 1 আর 3 আসবে, রাইট? এবার আসি আমরা এখন চেক করব x = 0 এর জন্য ডাবল ডেরিভেটিভ, ট্রিপল ডেরিভেটিভ, f⁴x এগুলোর মান কত হয়। তাহলে আমি এখানে চেক করি, দেখো x = যদি 0 হয় f∬x 0 হচ্ছে,
এফ ট্রিপল ড্যাশ এক্স, এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু কত আসতেছে দেখা থাকে না, এক্স এর মান 0 বসালে দিস ইকুয়াল টু 30, দিস ইজ নট ইকুয়াল টু 0, রাইট? আমাদের কথা ছিল এরকম যে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হলে সেকেন্ড ডেরিভেটিভ শূন্য যদি না হয়, সেকেন্ড ডেরিভেটিভের চিহ্নের উপরে নির্ভর করবে সেটা গুরুমান পাওয়া যায় নাকি লঘুমান পাওয়া যায়, রাইট? আবার থার্ড ডেরিভেটিভ যদি 0 না হয়, আমি এটাও বলেছিলাম যে বিজোড় সংখ্যক ডেরিভেটিভ যদি শূন্য না হয় তাহলে কখনোই সেটা লঘু বা গুরুমান থাকবে না। যেমন দেখো এখানে x ইকুয়াল টু 0 হলে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, আবার সেকেন্ড ডেরিভেটিভ শূন্য, থার্ড ডেরিভেটিভ শূন্য হয়নি, রাইট? তাহলে x ইকুয়াল টু 0 এর জন্য ফাংশনটির কোনো লঘু বা গুরুমান থাকবে না। ওকে, তাহলে x ইকুয়াল টু 0 হলে লঘু বা গুরুমান নেই। ক্লিয়ার? তাহলে 0 এর জন্য চেক কমপ্লিট। এবার 1 এর জন্য করব। x ইকুয়াল টু 1 হলে f ডাবল ড্যাশ x ইকুয়াল টু কত আসে দেখি। f ডাবল ড্যাশ x, x এর মান যদি 1 বসাই তাহলে এখানে হচ্ছে 20 মাইনাস 60 প্লাস 30, দিস ইকুয়াল টু মাইনাস 10, দিস ইজ লেস দ্যান 0। তাহলে x ইকুয়াল টু 1 হলে এটার মান যেহেতু 0 হয়নি, সুতরাং আমার হায়ার অর্ডারে যাওয়ার দরকার নাই। এটার মান যদি 0 হতো তাহলে আমি থার্ডটা দিয়ে চেক করতাম, ফোর্থটা দিয়ে চেক করতাম, রাইট? তাহলে দেখো x ইকুয়াল টু 1 হলে সেকেন্ড ডেরিভেটিভ ইজ লেস দ্যান 0, দ্যাট মিন্স ডাবল ডেরিভেটিভের মান যদি ইজ লেস দ্যান 0 হয় তাহলে ফাংশনটির কি মান পাওয়া যায়? গুরুমান। তাহলে অতএব গুরুমান ইকুয়াল টু এই ফাংশনটাতে x এর মান বসাইতে হবে কত তোমাকে? 1। x এর মান যদি আমি এখানে 1 বসাই তাহলে কত আসে দেখি? 1 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 1, 5 5 কাটে 1 1 কাটে, দিস ইকুয়াল টু 0। আসলে আমি কিন্তু এই ফাংশনটার গ্রাফ এঁকেছি এখানে। ওকে, সফটওয়্যারে প্লট করে আমি আসলে এটা গ্রাফটা আঁকেছি। তো দেখো x ইকুয়াল টু 1 বের করতে এই ফাংশনটার কি মান পাওয়া যায়? গুরুমান। আসলে এই যে দেখো চন্দ্রাকৃতি, কিন্তু কোন দিকে? এই যে দেখো এই পয়েন্টে স্পর্শক আগের পয়েন্ট আর পরের পয়েন্ট যদি আঁকো সেক্ষেত্রে ঢালের পরিবর্তন পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, রাইট? তার মানে এখানে মানটা হচ্ছে 0, ফাংশনটির মানটা হচ্ছে 0। এবারে 3 এর জন্য দেখি। তাহলে x ইকুয়াল টু যখন 3 তখন কি হচ্ছে দেখো, x ইকুয়াল টু 3 হলে f ডাবল ড্যাশ x ইকুয়াল টু, এখানে 3 বসালে 3 3 9, 3 9 27, 27 দেখুন 54, 540 মাইনাস 3 3 9, 6 9 54, 540, আবার এখানে 3 বসালে 3 3 90। এবার বলে এটা কাটে, 90 ইজ গ্রেটার দেন 0। তাহলে f ডাবল ড্যাশ x এখানে ইজ গ্রেটার দেন 0। যদি f ডাবল ড্যাশ x ইজ গ্রেটার দেন 0 হয় তখন ফাংশনটির কি মান পাওয়া যায়? লঘুমান পাওয়া যায়। তাহলে অতএব লঘুমান ইকুয়াল টু এই মানটা তুমি এই ফাংশনে বসিয়ে দাও। তাহলে 3 বসাই দিলে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1। ওকে, এটা এখন তোমরা যোগ বিয়োগ করবা। 243 মাইনাস 81 কে 5 দ্বারা গুণ করলে 5 কে 5 5 40 প্লাস 27 কে 5 দ্বারা গুণ করলে 135 মাইনাস এখানে 1। তাহলে কত থাকছে এখানে? এখানে প্লাস থাকছে হচ্ছে 378 মাইনাস 406, বিয়োগ করলে কত থাকছে? মনে হয় মাইনাস 28। অর্থাৎ এই পয়েন্টে এই ফাংশনটির মান হচ্ছে মাইনাস 28, এটুকু 28 লেখা এখানে, এটুকু হচ্ছে মাইনাস 28। ক্লিয়ার? তাহলে ফাংশনটির লঘু মান হচ্ছে মাইনাস 28। তাহলে আমি এখানে কয়টা জিনিস একসাথে শিখাইছি দেখো। ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হলে যে x এর মানগুলো পাওয়া যায় সেই মানগুলোর জন্যই যে লঘু এবং গুরুমান পাওয়া যাবে এটা সত্য না। তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ শূন্য হওয়া যাবে না। সেকেন্ড ডেরিভেটিভ যদি শূন্য হয়ে যায় তাহলে তুমি এটা গুরুমান বলবা নাকি লঘুমান বলবা এটা তো তুমি জানো না। তাহলে x ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বলে x এর যে মানের জন্য ডাবল ডেরিভেটিভ শূন্য হবে তখনই তো বাকি করবা কি হায়ার ডেরিভেটিভে যাবা, থার্ড ডেরিভেটিভ দেখবা থার্ড ডেরিভেটিভ 0 হয় কিনা। থার্ড ডেরিভেটিভ যদি 0 হয় এবারে চিন্তা করবা ফোর্থ ডেরিভেটিভ পজিটিভ নাকি নেগেটিভ। থার্ড ডেরিভেটিভ 0 হয়ে x এর মানগুলোর জন্য যদি ফোর্থ ডেরিভেটিভ নেগেটিভ হয় তাহলে ফাংশনটির গুরুমান পাওয়া যায়, আর ফোর্থ ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে লঘুমান পাওয়া যাবে। ক্লিয়ার? সোজা হিসাব, বিজোড়তম ডেরিভেটিভ শূন্য হতে হবে আর জোড়তম ডেরিভেটিভ শূন্য হওয়া যাবে না। যদি শূন্য হয় তাহলে হায়ার ডেরিভেটিভ দেখতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা
লঘুমান এবং গুরুমান কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। এবার খুব সুন্দর একটা প্রবলেম করব। মনে করো কোনো একটি দ্বিঘাত ফাংশনের, মনে করো এফ অফ এক্স একটি দ্বিঘাত ফাংশন, যেন এফ অফ 1 ইকুয়াল টু 19 হয়, এটা একটা কন্ডিশন দেওয়া আছে। আবার এফ ম্যাক্সিমাম ইকুয়াল টু 20 হয় এক্স ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। এখন বলা আছে সেই দ্বিঘাত সমীকরণটা কি হবে, দ্বিঘাত ফাংশনটি কি হবে। ক্লিয়ার? তাহলে আমার এফ অফ এক্স একটা দ্বিঘাত ফাংশন যেন এফ অফ 1 ইকুয়াল টু 19 হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটির মান হচ্ছে 19, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এফ ম্যাক্সিমাম ইকুয়াল টু 20, অর্থাৎ ফাংশনটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20 যখন এক্স ইকুয়াল টু 2। এবার বলা আছে যে এফ অফ এক্স ফাংশনটি ইকুয়াল টু হোয়াট, এবং এই এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে একটা দ্বিঘাত ফাংশন। তাহলে আমরা এইভাবে চিন্তা করি, লেট এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ ইজ নট ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত ফাংশন। প্রশ্ন মতে এফ অফ 1 ইকুয়াল টু কত, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হতে হবে 19, এফ অফ 1 ইকুয়াল টু 19, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। তাহলে এফ অফ 2 ইকুয়াল টু, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটির মান 20 পাওয়া যায়। সেম, তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু 2 বসাই, তাহলে দ্যাট মিনস এখানে হবে 4a প্লাস 2b প্লাস সি, দিস ইকুয়াল টু পাওয়া যায় 20। এবার বলা আছে যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এই ফাংশনটির কি মান পাওয়া যায়, ফাংশনটির মান পাওয়া যায় হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এফ ড্যাশ 2 ইকুয়াল টু কি হতে হবে, 0 হতে হবে, রাইট? অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ওই ফাংশনটার মানে 2 বিন্দুতে স্পর্শক রাখলে স্পর্শকটা হবে এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এফ ড্যাশ 2 দিস ইকুয়াল টু হবে 0। এফ ড্যাশ 2 ইকুয়াল টু 0 হওয়া মানে হচ্ছে, আমি এফ ড্যাশ এক্সটা একটু বের করে নিই, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে 2ax প্লাস b, এফ ড্যাশ এক্স মানে হচ্ছে 2ax প্লাস b। তাহলে অতএব এফ ড্যাশ 2 কত হবে, এফ ড্যাশ 2 ইকুয়াল টু হবে 4a প্লাস b, দ্যাট মিনস এখানে হবে 4a প্লাস b ইকুয়াল টু তোমার হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1, এটা ইকুয়েশন নম্বর 2, এটা ইকুয়েশন নম্বর 3। ওকে, এখন এই তিনটা ইকুয়েশন সলভ করে এ বি সি এর মান তুমি বের করতে পারবা কিনা বলো। এ বি সি এর মান বের করতে পারবা, আমার বিশ্বাস। ঠিক, মোস্ট প্রবাবলি এ এর মান আসবে -1, বি এর মান আসবে হচ্ছে 4, আর সি এর মান আসবে হচ্ছে 16। ওকে, তাহলে কত আসছে দেখি। এ এর মান যদি -1, বি এর মান যদি 4, হ্যাঁ ঠিক আছে, তাহলে 1, 1, 2 ও 3 সমাধান করে পাই a ইকুয়াল টু -1, বি ইকুয়াল টু হবে 4, আর সি ইকুয়াল টু হবে হচ্ছে 16। তাহলে এবিসি এর মান তুমি জানো, অতএব এফ অফ এক্স ইকুয়াল, এটা সমাধান করে দেখবা তোমরা। হ্যাঁ, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু হবে -x স্কয়ার প্লাস 4x প্লাস 16, এটাই অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমার একটা প্রবলেম। এবার আমরা ম্যাক্সিমাম এবং মিনিমার সংক্রান্ত কিছু জিওমেট্রিক প্রবলেম করবো আর কি। আমরা প্রথম প্রবলেম করছি হচ্ছে সে y স্কয়ার ইকুয়াল টু 2x। ওকে, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, এবং এই পরাবৃত্তের গ্রাফ তোমরা জানো, এই পরাবৃত্তের গ্রাফটা হবে এরকম। আমি তোমাকে বললাম 1, 4 বিন্দু হতে, প্রশ্ন হচ্ছে 1, 4 বিন্দু হতে পরাবৃত্তটির নিকটতম বিন্দু বের করো। পরাবৃত্তটির উপরিস্থিত নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সে 1, 4 বিন্দুটা হচ্ছে এখানে, মনে করো 1, 4 বিন্দুটা হচ্ছে এখানে। এখন আমার প্রশ্ন, এই 1, 4 বিন্দু হতে এর উপরিস্থিত যে কোনো একটা বিন্দু পাবা যেখানে তোমার নিকটতম বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি যেটা শিখাই এখানে, ধরে নিলাম এর উপরিস্থিত যে কোনো একটা বিন্দু হচ্ছে xy, তাহলে xy এবং এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এই d হতে হবে মিনিমাম। তাহলে আমি যদি বলি যে d স্কয়ার, d মিনিমাম হওয়া মানে d স্কয়ার মিনিমাম হওয়া, রাইট? তাহলে d স্কয়ার ইকুয়াল টু আমি পাবো x - 1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার, y - 4 হোল স্কয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ফাংশনটা এখন দুইটা চলকের ফাংশন,
এক্স এরও ফাংশন আবার ওয়াই এরও ফাংশন। এখন এখান থেকে আমাকে বের করতে হবে যে ডি কখন মিনিমাম হয়। আমরা শিখেছি, এতক্ষণ থেকে যা শিখেছি যে যে কোনো ফাংশন এক্স এর একটা চলকের ফাংশন হয়, এখানে এখন দুইটা চলকের ফাংশন। তো আমরা এই পুরো ফাংশনটাকে একটার আকারে প্রকাশ করব। যেমন আমি যদি এখানে ওয়াই এর মান বসিয়ে দিই তাও হবে, আবার এক্স এর মান বসিয়ে দিলেও হবে। যদি আমি এক্স এর মান বসিয়ে দিই তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। এখন আসি, তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ কি হতে হবে? শূন্য হতে হবে। এখানে কিন্তু ডি স্কোয়ারটা ওয়াই এর ফাংশন, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ অতএব ডি ডি ওয়াই অফ ডি স্কোয়ার দিস ইকুয়াল টু, তাহলে ফাংশনের পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, আবার এটাকে ভুল বলেছি, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y/2 মাইনাস 0 দরকার নাই, প্লাস এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y-4। এই টু কাটে, তাহলে এখানে থাকছে আমার একবারে করি যে y² - 2 * y প্লাস 2y - 8 বা this equal to 2y² - 2y plus 2y minus 8। এটা কাটে, that means 2y² - 8। এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে d dy of d স্কয়ারের মান পাইলাম আমরা এটা। এখন যদি আমি বলি যে আমি নিকটতম বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাইছি, রাইট, নিকটতম বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাইছি, তাহলে এটা মিনিমাম বা ম্যাক্সিমাম এটা হওয়ার জন্য, এই ডিসটেন্সটা মিনিমাম হওয়ার জন্য আমরা জানি d dy of d স্কয়ার এইটা ইকুয়াল টু কত হওয়া উচিত? এটা ইকুয়াল টু 0 হওয়া উচিত। তাহলে বা 2y² - 8 ইকুয়াল টু 0 হওয়া উচিত। দ্যাট মিন্স y² ইকুয়াল টু 4 হওয়া উচিত। অতএব y ইকুয়াল টু কত হওয়া উচিত? y ইকুয়াল টু +-2 হওয়া উচিত। y এর মান যদি +-2 হয় তাহলে x এর মান কত আসবে? তাহলে y এর মান যখন +-2, তখন দেখো +2টা কিন্তু এখানে আর -2টা কিন্তু এখানে, এখানে দেখো এই যে, ওকে। তাহলে আমি যদি y এর মান +-2 বসাই তাহলে 2x ইকুয়াল টু মানে আসবে 4, অতএব x ইকুয়াল টু 2, অর্থাৎ 2 +-2 বিন্দুতে। কিন্তু তুমি চিন্তা করে দেখো 1 4 বিন্দু হতে কোন বিন্দুর দূরত্বটা সর্বনিম্ন হবে? তাহলে এখানে দেখো, এখানে তাহলে এই বিন্দুটা এটা হচ্ছে 2, এটা 2, এটা হচ্ছে -2, দ্যাট মিন্স এটা হচ্ছে 2 - 2 বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে 2 2 বিন্দু। এখন দেখবা তাহলে এখান থেকে এর দূরত্বটা শর্টেস্ট হয় নাকি এর দূরত্বটা বেশি শর্টেস্ট হয়? দ্যাট মিন্স এই বিন্দুটা হবে সর্বনিম্ন, ওকে। অর্থাৎ কোন বিন্দুটা সর্বনিম্ন দূরত্বে থাকবে? অর্থাৎ নির্ণয় বিন্দু ইকুয়াল টু 2 2, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 2 2। তাহলে তুমি আরেকভাবে চেক করতে পারো অবশ্য, যে এটার যদি তুমি ডাবল ডেরিভেটিভ বের করো d2/dy² d স্কয়ার, এর ডাবল ডেরিভেটিভ ইকুয়াল টু আসবে 4y। এখন দেখো y এর মান যদি আমি 2 বসাই, y এর মান যদি 2 বসাই তাহলে হবে 8, y এর মান 2 বসালে হবে 8, যা কিনা ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ 2 এর জন্য d স্কয়ারের মান সর্বনিম্ন হবে। অর্থাৎ y এর মান কেবলমাত্র 2 হলে x এর মান হয় আমার +2, দ্যাট মিন্স এই বিন্দুর দূরত্ব এই 1 4 বিন্দু থেকে সর্বনিম্ন দূরত্বে থাকবে। ক্লিয়ার? ওকে, খুব সুন্দর একটা প্রবলেম। তো এখানে একটা প্রবলেম লিখলাম যে an enemy jet is flying along the curve y equal to x² + 2, অর্থাৎ এই মনে করা হচ্ছে এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম। তো মানে হচ্ছে x² ইকুয়াল টু আসলে y - 2। তার ঘটনা হচ্ছে যে এর শীর্ষবিন্দু হচ্ছে 0 2, এটা হচ্ছে y অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিসম। তো যাই হোক, তো একটা জেট প্লেন বা একটা জেট এই রেখা বরাবর এই বক্ররেখা বরাবর চলছে। একজন সোলজার এখানে দাঁড়িয়ে আছে, সে পয়েন্টটা কত? সেই পয়েন্টটা হচ্ছে 3 2 বিন্দুতে দাঁড়িয়ে আছে। এখন এই এনিমি জেটটা এই লাইন বরাবর যখন আসতেছে তাহলে এখানে যখন থাকবে তখন সে টার্গেট করতেছে এখান থেকে দূরত্ব এইটা, সে এখানে যখন আসে তখন এখান থেকে দূরত্ব এইটা। আমি চাচ্ছি হচ্ছে কখন এই এনিমি জেটটা সর্বনিম্ন এর দূরত্বে আসবে, মানে এর কাছাকাছি আসবে, সবচাইতে খুব কাছাকাছি দূরত্বে আসবে আর কি। সবচাইতে কাছাকাছি দূরত্ব মোটামুটি এইটা। আমার প্রয়োজন হচ্ছে এই ডিসটেন্সটা কত,
এই ডিস্টেন্সটা যদি সর্বনিম্ন হয়, ডি যদি সর্বনিম্ন হয়, সেক্ষেত্রে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, অর্থাৎ কোন বিন্দুতে এই এনিমি জেড এবং এই সোলজারের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে। তো আমরা ধরে নিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। আমি চাচ্ছি এই বিন্দুটা সর্বনিম্ন, এই দূরত্বটা সর্বনিম্ন হোক। ডি সর্বনিম্ন হওয়া মানে হচ্ছে ডি স্কোয়ার সর্বনিম্ন হওয়া। সো আমি ডি ইকুয়াল টু লিখতে পারি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এটা দেখো, এটা কিন্তু আমার এক্স এবং ওয়াইয়ের ফাংশন, ডি স্কোয়ারটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের ফাংশন, বাট আমরা ফাংশনের লঘু এবং গুরু মান বের করা শিখেছি একটা চলকের ফাংশনের ক্ষেত্রে। এখন এখানে কয়টা চলক আছে? দুইটা চলক আছে। এখন এই দুইটা চলককে আমরা একটা চলকে পরিণত করব। তাহলে বা ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কত? এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 এর উপরে স্কোয়ার, রাইট? অতএব ডি স্কোয়ার ইকুয়াল টু আসলে পাওয়া যায় এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এখন আসি আমি যদি এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করি, তাহলে ডি ডিএক্স অফ ডি স্কোয়ার দিস ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 4x কিউব। প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু কি হওয়া উচিত? 0 হওয়া উচিত, নইলে এটা আমাদের লঘুমান বা গুরুমান থাকবে না। ডি স্কোয়ারের সর্বনিম্ন মানের জন্য এটা ইকুয়াল টু কি হতে হবে? 0। তাহলে ফর মিনিমাম ডি 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 এক্স অফ ডি স্কোয়ার দিস ইকুয়াল টু 0 হওয়া উচিত। দ্যাট মিনস বা 4x কিউব প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0 হওয়া উচিত। এখন দেখো এখানে x এর মান কত হলে এটার মান 0 হয়, জাস্ট সেটা আমি বের করতে পারলেই হবে। দেখো x এর মান যদি আমি এখানে 1 বসাই, সে এখানে 1 বসাইলাম, মানে ভাগশেষ উপপাদ্য অনুসারে, রিমাইন্ডার থিওরেম অনুসারে x এর মান 1 বসালে এখানে 4 প্লাস 2 দ্যাট মিনস 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে ইহা তখনই সম্ভব যদি x ইকুয়াল টু কি হয়? 1 হয়। এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভটা দেখি। আসলে এর সেকেন্ড ডেরিভেটিভটা কি আসবে? d2 ডিভাইড বাই dx2 অফ d স্কয়ার দিস ইকুয়াল টু এখানে আসবে 2 প্লাস 12x স্কয়ার। x এর মান যদি আমি এখানে 1 বসাই, তখন কি হবে? এটা 14 at x ইকুয়াল টু 1। দেখো তো এই মানটা কি ইজ গ্রেটার দ্যান 0। তাহলে ডাবল ডেরিভেটিভ যদি ইজ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু 1 হলে d স্কয়ার সর্বনিম্ন হবে। সো x ইকুয়াল টু যখন 1, তখন y এর মান কত? x এর মান যখন এখানে 1 বসাবো, তখন y এর মান আসবে 2। অতএব নির্ণয় বিন্দু 1 2, এটাই অ্যানসার। এই প্রবলেমটা রাজশাহী ইউনিভার্সিটিতে একবার এসেছিল, খুবই সুন্দর একটা প্রবলেম। তো এই প্রবলেমটা যে বইতে আসবে না এমনটা কোনো কথা নাই, আসলে খুবই সুন্দর একটা প্রবলেম। ওকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমি করলাম। এবার আমি এখানে দুটো প্রবলেম দিয়েছি, এটা তোমাদের হোমওয়ার্ক। Find the coordinates of a point on the parabola y equal to x square plus 7x plus 2 which is closest to the straight line y equal to 3x minus 3। প্রশ্নটা বলা হচ্ছে এই প্যারাবোলার উপরিস্থিত এমন একটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে যে বিন্দুটা থেকে এই সরলরেখার দূরত্ব সর্বনিম্ন হবে। তাহলে এই পরাবৃত্তের উপরিস্থিত এমন একটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে যে বিন্দুটা থেকে এর দূরত্ব সর্বনিম্ন হবে। ক্লিয়ার? আমি অ্যান্সারটা লিখে দিয়েছি 1 3। তোমরা কিভাবে করবা? এর উপরিস্থিতে যে কোনো একটা বিন্দু নিলে xy, তাহলে xy থেকে এর লম্ব দূরত্ব কি করবা? লম্ব দূরত্ব বের করবা, সে pm। তাহলে pm এর মান সর্বনিম্ন হতে হলে কি করা উচিত সেটা তুমি করবা। ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, তারপর সেকেন্ড ডেরিভেটিভ চেক করবা, তাহলেই হবে। ওকে, আবার আরেকটা প্রবলেম দিয়েছি। এই স্ট্রেট লাইন ড্রন থ্রু এ পয়েন্ট 14, অর্থাৎ 14 বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা হলো। ডিটারমাইন দ্য লিস্ট ভ্যালু অফ দ্য সাম অফ দ্য ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। এর অর্থ হচ্ছে আমি যদি এই 14 বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করি, সেই সরলরেখার x এবং y অক্ষ থেকে কিছু অংশ কাটবে। আমার প্রশ্ন হচ্ছে এই কর্তৃত অংশদ্বয়ের সমষ্টি কখন এই মানে তাদের যোগফলটা হচ্ছে সর্বনিম্ন হবে। ক্লিয়ার? তো আমি এই 14 বিন্দু দিয়ে মানে করো এরকম একটা সরলরেখা টানবো। হিন্টস দিচ্ছি আমি 1y - 4 ইকুয়াল টু m ইন্টু x - 1, রাইট? তাহলে বা এখানে লিখতে পারি আমরা y - 4 ইকুয়াল টু mx - m, বা আমি এখানে লিখতে পারি mx - y ইকুয়াল টু
কত আসবে m মাইনাস 4। আমি যদি ভাগ করে দিই তাহলে x ডিভাইডেড বাই m মাইনাস 4 বাই m প্লাস y ডিভাইডেড বাই মাইনাস m মাইনাস 4 দিস ইকুয়াল টু 1। তাহলে x অক্ষ থেকে কাটা অংশ কোনটা? এটা। y অক্ষ থেকে কাটা অংশ এটা। আর প্রশ্ন হচ্ছে এই দুটার সমষ্টি সর্বনিম্ন হতে হবে। তাহলে দ্যাট মিন্স এই দুটার সমষ্টির একটা ফাংশন ধরো, m এর ফাংশন, তারপরে তার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য পাবো, m এর মান পেয়ে যাবা, সেকেন্ড ডেরিভেটিভ বসিয়ে দেখো সর্বনিম্ন নাকি সর্বোচ্চ হয়, সেখান থেকে তুমি m এর সিদ্ধান্ত নিয়ে এখানে বসিয়ে দিবা, রাইট? তাহলে আমাকে ডিটারমাইন দ্য লিস্ট ভ্যালু অফ দ্য সাম অফ দ্য ইন্টারসেপ্ট, দ্যাট মিন্স এই দুটোর আবার যোগফল বের করতে হবে কিন্তু পরে। তার মানে আমার উদ্দেশ্য ফাংশন হবে এরকম, f of m ইকুয়াল টু m মাইনাস 4 বাই m মাইনাস m মাইনাস 4। এটা হচ্ছে আমার উদ্দেশ্য ফাংশন। এই ফাংশনটার মান এখন সর্বনিম্ন হতে হবে এখন, এবং সেই সর্বনিম্ন মানটা কত? এবার দেখো, এবারে কিছু জিনিসপত্র দিই। সেটা হচ্ছে মনে করো দুটি সংখ্যার যোগফল 50। দুটি সংখ্যার, প্রশ্ন দিলাম এরকম, দুটি সংখ্যার যোগফল 50। সংখ্যা দুটি কত হলে এদের গুণফল সর্বোচ্চ হবে? তাহলে আমি ধরে নিলাম সংখ্যা দুটি x এবং y, রাইট? তাহলে x প্লাস y ইকুয়াল টু কত? x প্লাস y ইকুয়াল টু 50। ওকে, আমার উদ্দেশ্য ফাংশন কি? উদ্দেশ্য ফাংশন হচ্ছে এই মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। তাহলে দিস ইকুয়াল টু xy, এটা সর্বোচ্চ হতে হবে, রাইট? কিন্তু এখানে m কয়টা চলকের ফাংশন? দুইটা চলকের ফাংশন, একটা x আর একটা হচ্ছে y। তাহলে আমি বলতে পারি যে m ইকুয়াল টু, যেখানে একটা চলকের ফাংশন নির্ণয় করতে গেলে এখানে 50 রে x প্লাস y ইকুয়াল টু 50, তাহলে x ইনটু y এর মান হচ্ছে 50 মাইনাস x, অতএব m ইকুয়াল টু 50x মাইনাস x স্কয়ার। তাহলে m টা কিসের ফাংশন? x এর ফাংশন। তুমি চাচ্ছ m এর মান কত হোক? সর্বোচ্চ হোক, গুণফল সর্বোচ্চ হোক। তাহলে আমি এর ফার্স্ট ডেরিভেটিভ বের করব, ddx অফ m ইকুয়াল টু 50 মাইনাস 2x। সেকেন্ড ডেরিভেটিভটা বের করে রাখি, d2m বাই dx2 দিস ইকুয়াল টু মাইনাস 2। অর্থাৎ আমি এই ফাংশনটার কেবলমাত্র গুরুমান পাবো, লঘুমান পাবো না। তাহলে এবার আমরা দেখি ফর ম্যাক্সিমাম m ddx অফ m equal to 50 minus 2x this equal to 0, অতএব x equal to 25। অতএব x equal to 25 হলে ডাবল ডেরিভেটিভ is less than 0, that means x equal to 25 এর জন্যই ফাংশনটির সর্বোচ্চ মান পাওয়া যায়। তাহলে x equal to 25 হলে y equal to 25, এটাই आंसर। এই প্রবলেমটাই যদি তোমাদের ভাষাগতভাবে আসে এরকম ভাবে, মনে করো তুমি যে বাসায় থাকো, যে রুমে থাকো, সেই রুমে একটা জানালা আছে, আয়তাকার জানালা। আমি বললাম একটি আয়তাকার জানালার পরিসীমা 100 মিটার, দৈর্ঘ্য এবং প্রস্থ কত হলে ওই জানালা দিয়ে সর্বোচ্চ আলো আসবে? তাহলে আমি প্রশ্নটা দিলাম হচ্ছে যে একটি আয়তাকার জানালার পরিসীমা 100 মিটার, দৈর্ঘ্য ও প্রস্থ কত হলে ওই জানালা দিয়ে সর্বোচ্চ আলো প্রবেশ করবে? এই প্রশ্নটা আমি চাই। তাহলে এখন দেখো, যদি তাই হয় তাহলে আমাদের পরিসীমা দেওয়া আছে। আমি ধরলাম যে দৈর্ঘ্য x, দৈর্ঘ্য ইকুয়াল টু x, প্রস্থ ইকুয়াল টু y। ওকে, একটা জানালা দিয়ে সর্বোচ্চ আলো প্রবেশ করার অর্থ হচ্ছে ক্ষেত্রফল সর্বোচ্চ হতে হবে। ক্ষেত্রফল যদি বেশি হয় সবচেয়ে আলো বেশি প্রবেশ করবে। তাহলে উদ্দেশ্য ফাংশন হচ্ছে এরিয়া ইকুয়াল টু xy, এটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন। এবার আসি তোমার কি কি দেওয়া আছে, জানালার পরিসীমা দেওয়া আছে। জানালার পরিসীমা কি হয়? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিস ইকুয়াল টু 100, বা x প্লাস y ইকুয়াল টু 50। অতএব y ইকুয়াল টু কি হবে? 50 মাইনাস x। আমার বের করতে হবে এর সর্বোচ্চ মান। তাহলে এই হচ্ছে দুইটা চলকের ফাংশন, তাহলে আমরা এখানে একটা চলকের ফাংশনে প্রকাশ করি। অতএব a ইকুয়াল টু x ইনটু 50 মাইনাস x দিস ইকুয়াল টু 50x মাইনাস x স্কয়ার। অতএব ddx অফ a ইকুয়াল টু 50 মাইনাস 2x দিস ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 25। এবার ডাবল ডেরিভেটিভটা দেখি, d2a ডিভাইডেড বাই dx স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2। অর্থাৎ x এর এই মানটার জন্য এরিয়া সব সময় ডাবল ডেরিভেটিভ ইজ লেস দেন 0, দ্যাট মিন্স x এর এই মানটার জন্য এরিয়া হবে সর্বোচ্চ। অতএব x ইকুয়াল টু 25, অতএব y ইকুয়াল টু 25। এত হচ্ছে মিটার হচ্ছে দৈর্ঘ্য, এত মিটার হতে হবে প্রস্থ। তার মানে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। অর্থাৎ
জানালা যেটা সেটা যদি বর্গাকৃতির হয় তার সর্বোচ্চ আলো প্রবেশ করবে। এবার দেখবা তোমাদের বাসায় জানালাটা কেমন আছে। আয়তাকার যদি হয় তোমার বাপকে বলবা যে আপনার জানালার মাপ ঠিক নাই, এবার এটা ভাঙিয়ে এটা বর্গাকৃতির জানালা তৈরি করে দেন আমাকে, তাহলে আলো সর্বোচ্চ প্রবেশ করবে। এবার দেখো, মনে করো তুমি বাসা বানাবা একটা, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, এখন তোমার বাসায় হচ্ছে জানালা বানাবা, একটা আয়তাকার জানালা। সেই আয়তাকার জানালা মনে করো এরকম হচ্ছে আয়তাকার জানালা, এই জানালার উপর দিয়ে একটা অর্ধবৃত্তাকার আকৃতির একটা আর্টস দিবা। ওকে, তো সেইটার ক্ষেত্রে বলা আছে যে এই পুরা জানালা এবং এই অর্ধবৃত্তাকৃতির যে আর্টস, এই পুরাটার পেরিমিটার বা পরিসীমা দেওয়া আছে 30 মিটার। বলা আছে এই উইন্ডো ইজ ইন দ্য ফর্ম অফ এ রেক্ট্যাঙ্গেল, একটা জানালা হবে আয়তাকৃতির, যার উপরের অংশে সারমাউন্টেড বাই, তার উপরের অংশে একটা সেমি সার্কেল আর্ক থাকবে। ওকে, সেমি সার্কেল মানে অর্ধবৃত্তাকার আকৃতির একটা অংশ থাকবে। ইফ দ্য পেরিমিটার বি 30 মিটার, যদি জানালাটার পরিসীমা 30 মিটার হয়, ফাইন্ড দ্য ডাইমেনশন, মানে তোমাকে এবার জানালাটার সাইজ নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য কত হতে হবে, প্রস্থ কত হতে হবে, রাইট? সো দ্যাট দ্য গ্রেটেস্ট পসিবল অ্যামাউন্ট অফ লাইট, যেন সর্বোচ্চ পরিমাণ আলো মে বি অ্যাডমিটেড, দ্যাট মিনস প্রবেশ করে। তাহলে তোমাকে আয়তাকার একটা জানালা বানাতে বলা হয়েছে, যার উপরে একটা অর্ধবৃত্তাকৃতির অংশ থাকবে এবং পুরো জানালাটার পরিসীমা দেওয়া আছে 30 মিটার। সর্বোচ্চ আলো প্রবেশ করতে হলে এই জানালাটার সাইজ কেমন হওয়া উচিত, দৈর্ঘ্য কেমন হওয়া উচিত, প্রস্থ কেমন হওয়া উচিত, এরকম। তো এখানে আমি একটা চিত্র ড্র করি। মনে করো এই হচ্ছে আয়তাকার জানালা। ওকে, এই অংশটা কিন্তু থাকবে না, এর উপর দিয়ে একটা অর্ধবৃত্তাকার আকৃতির একটা অংশ থাকবে, এটা হচ্ছে তোমার জানালা, রাইট? ধরে নিলাম এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, আমি ধরে নিলাম দিস ইজ এক্স, দিস ইজ এক্স, বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিলাম এক্স, তার মানে এর উপরে একটা 2x, সো দিস ইজ এক্স। এটার উচ্চতাটা, এই জানালার উচ্চতা ধরে নিলাম y, তাহলে এটাও y। তাহলে এখান থেকে এইটুকু কত হবে বলো তো? অর্ধ পরিধি। তো আমরা জানি পরিধি হয় 2 পাই r, r মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে x, 2 পাই x, তার অর্ধেক হচ্ছে পাই x, তাহলে এইটুকু হচ্ছে পাই x। তাহলে আমার প্রশ্ন মতে কি দেওয়া আছে? পেরিমিটার দেওয়া আছে। পেরিমিটার মানে পরিসীমা, তাহলে পরিসীমা মানে এখান থেকে যাত্রা শুরু করে এক পাক ঘুরিয়ে আবার এখানে আসা, রাইট? তাহলে y প্লাস 2x প্লাস y প্লাস পাই x। সো পেরিমিটার বা পরিসীমা আমার দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 2y প্লাস পাই x, দিস ইকুয়াল টু হচ্ছে 30 মিটার। এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার প্রদত্ত শর্ত। এবার উদ্দেশ্য ফাংশন কি? উদ্দেশ্য ফাংশন হচ্ছে এই জানালাটাতে সর্বোচ্চ আলো প্রবেশ করতে হবে, এর অর্থ হচ্ছে জানালাটার এরিয়া সর্বোচ্চ হতে হবে। তাহলে উদ্দেশ্য ফাংশন এরিয়া, তাহলে এরিয়া ইকুয়াল টু জানালাটার ক্ষেত্রফল কোথায় কোথায় আছে, এখানে একটা ক্ষেত্রফল আছে, এখানে একটা ক্ষেত্রফল আছে, তাহলে এটা আয়তাকার বস্তু, আয়তাকার বস্তুর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ 2xy, দৈর্ঘ্য ইনটু প্রস্থ সে। আর এবার এই জানালাটুকুর এই যে অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল মানে অর্ধবৃত্ত, দ্যাট মিনস প্লাস পাই x স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই ফাংশনটা এবার কয়টা চলকের ফাংশন? দুইটা চলকের ফাংশন, x এবং y এর ফাংশন। আমাকে করতে হবে একটা চলকের ফাংশন, তাহলে y এর মানটা আমার এখানে বসিয়ে দিতে হবে। তাহলে a ইকুয়াল টু 2x, y এর মান কত আসবে বলতো? 30 মাইনাস 2x মাইনাস পাই x ডিভাইডেড বাই 2 প্লাস পাই x স্কয়ার ডিভাইডেড বাই 2। সো এই 2 আর এই 2 কাটে, তাহলে কি থাকে এখানে আমার? সর্বসাকল্যে থাকলো আমার হচ্ছে 30x মাইনাস 2x স্কয়ার মাইনাস পাই x স্কয়ার প্লাস পাই x স্কয়ার বাই 2, দিস ইজ a। ওকে, তাহলে a এখন x এর ফাংশন। তাহলে a যদি x এর ফাংশন হয়, আমরা জানি একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পেতে হলে এর ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হতে হয়। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করি, ddx of a equal to 30 minus 4x minus 2 pi x plus কত এখানে আসবে? pi x। So this equal to 30 minus 4x minus pi x. So this equal to প্রশ্ন মতে 0। ক্ষেত্রফল সর্বোচ্চ হতে গেলে এটা ইকুয়াল টু 0 হতে হবে। সো এখান থেকে x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 30 ডিভাইডেড বাই পাই প্লাস 4, রাইট? অর্থাৎ x এর মান এটা হলে ফাংশনটির a এর মান এরিয়া সর্বোচ্চ হবে অথবা সর্বনিম্ন হবে, জানি না সেটা আমরা। এবার সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে দেখব যে সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে। সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করি d2a ডিভাইড বাই dx স্কয়ার, অর্থাৎ এটার ডিফারেন্সিয়েশন করব
বা হ্যাঁ এটা ডিফারেন্সিয়েট হবে, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে -4 -π, যা কিনা নেগেটিভ, নেগেটিভ মানে ইজ লেস দেন 0। আমরা জানি ডাবল ডেরিভেটিভ যদি ইজ লেস দেন 0 হয় তাহলে এই a এর সর্বোচ্চ মান পাওয়া যায়। সো x = 30/π+4 হলে সর্বোচ্চ মান হবে। অতএব আমরা 2x = কত পাবো? তাহলে 2x = পাবো হচ্ছে 60/π+4। দ্যাট মিন্স এর দৈর্ঘ্যটা পেয়ে গেছি। এবারে প্রস্থ বের করতে গেলে এখান থেকে y এর মান বের করতে হবে জাস্ট। ওকে, তাহলে y = তোমরা নিজেরা বের করবা। x এর মান তো তুমি পাইছো, x এর মান এখানে বসিয়ে দিলে y এর মান পাওয়া যাবে। তাহলে জানালার সাইজটা তুমি পেয়ে গেলা, যে জানালার সাইজ কত হলে সর্বোচ্চ আলো প্রবেশ করবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটা প্রবলেম করব, খুবই সুন্দর প্রবলেম। প্রবলেমটা হচ্ছে, মনে করো তোমাদের একটা মিষ্টির দোকান আছে। মিষ্টির মনে করো নির্দিষ্ট ভলিউমের একটা প্যাকেট বানাতে হবে। এই মিষ্টির প্যাকেটটা বানাতে গেলে তুমি মনে করো 1 কেজি মিষ্টি যেন ওই মানে প্যাকেটের মধ্যে মানে আটানো যায়, এই সাইজের একটা তুমি মিষ্টির প্যাকেট বানাবা। দ্যাট মিনস নির্দিষ্ট ভলিউমের একটা মিষ্টির প্যাকেট বানাবা। আয়তাকার। তোমাকে বলে দিলাম এরকম যে প্যাকেটের সাইজ কেমন হলে সর্বনিম্ন তোমার খরচ হবে প্যাকেটটা বানাতে। তাহলে প্যাকেটটা আমরা আসলে কিভাবে বানাই? ধরে নাও, তাহলে আমি প্রশ্নটা করছি এরকম যে এই স্কোয়ার আকৃতির একটা টিন, বা এটা একটা হচ্ছে তোমার ওই যে কাগজ, মানে যেটা দিয়ে তোমরা হচ্ছে বানাবা, ওই মানে মিষ্টির প্যাকেটটা বানাবা, স্কোয়ার আকৃতির একটা কাগজ। এখন এই কাগজের 4 মাথা থেকে এরকম বর্গাকৃতির একটা অংশ তুমি এখান থেকে কাটিয়ে ফেলবা। তাহলে আমি যে অংশটা কাটবো সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা কোণা থেকে আমি এরকম একটা অংশ কাটবো। এই অংশটা কেটে ফেলে দিলাম, আবার দেখো এই অংশটা কেটে ফেলে দিলাম, এই অংশটা কেটেও আমি ফেলে দেবো। রাইট? এখন দেখো এগুলো নিয়ে কী করে, স্টেপলার মারে অথবা আঠা মারে। ওকে, এর দেখো আমার মিষ্টির প্যাকেটটা তৈরি হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এর যদি এই দৈর্ঘ্যটা যদি এই যে বর্গাকৃতির যে শীটটা ছিল আমার বা পিসটা ছিল কাগজের, এর যদি দৈর্ঘ্যটা সেম হয়, মানে ফিক্সড হয়, সে এ দৈর্ঘ্যের একটা মানে ছিল আর কি, পাত বা কাগজ আর কি। এখন এর ভলিউম সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে হলে, সর্বোচ্চ ভলিউমের এই প্যাকেটটা বানাইতে হলে ওই দৈর্ঘ্যটা কত হওয়া উচিত, দৈর্ঘ্যটা কত হওয়া উচিত এটা আমরা বের করব। আমি যে কাগজটা এখান থেকে কেটে ফেলে দিয়েছি, এই যে এটাও কিন্তু ছিল একটা বর্গাকৃতির। ধরে নাও এর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। ওকে, তাহলে এই জিনিসটা আমি এখানে প্লেস করবো। এবার প্লেস করে চিত্রটা আঁকবো আমি। ওকে, তাহলে দেখো কি করছি আমি। এই হচ্ছে বর্গাকৃতির একটা শীট, এটার দৈর্ঘ্য কিন্তু ছিল এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল এ। এবারে এই কোণা থেকে এক্স বাহু বিশিষ্ট বর্গাকৃতির অংশ কেটে ফেলেছি, এখান থেকে কেটে ফেলেছি, এখান থেকে এইটুকু কেটেছি, এখান থেকে এইটুকু কেটে ফেলেছি। এগুলো কিন্তু এক্স, তাহলে এটা এক্স, এইটা এক্স। তাহলে এখন দেখো এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত হবে? এইটুকু দৈর্ঘ্য হবে a - 2x, কারণ এদিকে x বাদ যাবে, এদিকে x বাদ যাবে। আবার এখান থেকে এইটুকু কত হবে? এইটুকু হবে a - 2x। আমি বলেছি ভলিউম সম্পর্কে তোমাকে সিদ্ধান্ত নিতে। তাহলে ভলিউম মানে কি? এবারে এই যে দেখো তোমার এই প্যাকেটটা বানানোর পরে আমার দৈর্ঘ্য থাকলে কিন্তু এইটা, অর্থাৎ এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, দৈর্ঘ্য থাকবে হচ্ছে এইটুকু। ক্লিয়ার? এইটুকু কত? a - 2x। প্রস্থ কত? a - 2x। আর উচ্চতা কত বলো তো? এই যে দেখো এখান থেকে এইটুকু কেটে ফেলেছিলাম আমি, যে অংশটা কেটে ফেলেছিলাম সেটা ছিল x, তাহলে উচ্চতাটা হচ্ছে x। সো আমরা বলতে পারি এখানে ভলিউম ফাংশন ইকুয়াল টু a - 2x ইন্টু a - 2x ইন্টু উচ্চতা x। এখন এখানে x এর মান তো কখনো নেগেটিভ, মানে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো তো নেগেটিভ হতে পারে না। এখন দেখো এটা কি একটা 0 হলে x এর মান হচ্ছে a/2, তাহলে x এর মান কখনোই a/2 হতে পারবে না, বা a/2 এর থেকে বড় হতে পারবে না। তাহলে এখানে x এর মান 0 থেকে বড় হবে, কিন্তু a/2 এর থেকে ছোট হবে। a/2 এর সমান যদি হতো তাহলে শূন্য হয়ে যেত, ভলিউম শূন্য হতো। আচ্ছা, এবারে এর মান যদি x এর মান যদি আমি a/2 এর থেকে বড় নিতাম, তখন এটা হয়ে যেত নেগেটিভ, তো ভলিউম তো নেগেটিভ হবে না। তাহলে আমার কন্ডিশন হচ্ছে, x এর কন্ডিশন হচ্ছে এইটা।
এখন আমি চাই এই ভলিউমটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হোক। তাহলে দেখা যাক, তাহলে আমরা এটা কাজ করি একটা ভি ইকুয়াল টু, এটা সূত্র ফেললে এ স্কোয়ার মাইনাস 4ax প্লাস 4x স্কোয়ার ইন্টু এক্স, বা ভি ইকুয়াল টু এ স্কোয়ার এক্স মাইনাস 4ax স্কোয়ার প্লাস 4x কিউব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমত এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করব। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি তাহলে কত আসবে, d dx of v this equal to a square minus 8ax plus 3 4 12x square। ডাবল ডেরিভেটিভ বের করি, d2v divided by dx square equal to 0 minus 8a plus 12 দুগুণ 24x। এখন আসি, তাহলে আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে ভলিউমটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হোক। তাহলে ফর ম্যাক্সিমা অর মিনিমা, ফর ম্যাক্সিমা অফ ভি দেন ddx অফ ভি ইকুয়াল টু হবে 0, দ্যাট মিনস 12x স্কোয়ার মাইনাস 8ax প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এখান থেকে x এর মান আমাকে বের করতে হবে। তাহলে এখানে যদি আমি ইয়া করি, মিল টার্ম করি, 12 12 6 2 12 6 2 8, তাহলে হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 6ax মাইনাস 2ax প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 0। মিল টার্ম করলে 6x যদি কমন নেই থাকে এখানে 2x মাইনাস a মাইনাস a যদি কমন নেই তাহলে হবে 2x মাইনাস a, দিস ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু a বাই 2 একটা, a বাই 6 একটা। কিন্তু x এর মান a বাই 2 হতে পারবে না। x এর মান যদি a বাই 2 হয় দ্যাট মিন্স ভলিউম হয়ে যাবে 0, তাহলে x এর মান a বাই 2 হতে পারে না। তাহলে অতএব x ইকুয়াল টু কত, a বাই 6। x এর মান যদি আমি a বাই 6 এখানে বসিয়ে দিই তাহলে d2v ডিভাইড বাই dx স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8a প্লাস 24 ইন্টু a বাই 6, দিস ইকুয়াল টু মাইনাস 8a প্লাস 24 4a, দিস ইকুয়াল টু মাইনাস 4a। এখন দেখো এর মান যেহেতু সাইডের লেংথ বোঝায় দ্যাট মিন্স এটা পজিটিভ, দ্যাট মিন্স এই পুরোটা নেগেটিভ, দিস ইজ লেস দেন 0। তাহলে ডাবল ডেরিভেটিভ ভি এর ডাবল ডেরিভেটিভ ইজ লেস দেন 0, অর্থাৎ ভি এর সর্বোচ্চ মান পাওয়া যায় কখন, যদি x ইকুয়াল টু a বাই 6 হয়, যদি x ইকুয়াল টু a বাই 6 হয়। ক্লিয়ার? তাহলে অতএব x ইকুয়াল টু a বাই 6 হলে ভলিউম হচ্ছে সর্বোচ্চ হবে। এবারে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে, তোমরা মনে করো ইঞ্জিনিয়ার হওয়ার পরে আরসি কোম্পানিতে চাকরি করতে গেছো। এখন কোম্পানিতে গিয়ে তোমার আগের যে ইঞ্জিনিয়াররা ছিল সেই ইঞ্জিনিয়াররা যে ক্যানগুলো তৈরি করে, আরসি ক্যান, ওই যে 200 মিলিলিটারের একটা আরসি ক্যান আছে না, ওই ক্যানের দেখবা উপরের দিকে বন্ধ, নিচের দিকে বন্ধ, এটা একটা সিলিন্ডার আকৃতির। এখন প্রশ্ন হচ্ছে এই সিলিন্ডার আকৃতির একটা আরসির ক্যান, নির্দিষ্ট আয়তনের আরসি ক্যান তৈরি করতে হবে। এখন এই ক্যানটার সাইজ কেমন হলে সর্বনিম্ন টিন খরচ লাগবে তোমার? তুমি কোম্পানিতে জয়েন করার পরে মনে করো তুমি স্যারকে যাই বললা, এমডিকে বা চেয়ারম্যানকে, স্যার দেখেন আপনার এত এত কোটি কোটি টাকার লস হয়ে গেছে, কি জন্য? স্যার দেখেন এই যে 200 মিলিলিটারের যে আপনি ক্যানটা তৈরি করেছেন এই ক্যানটা আরও কম খরচে বানানো সম্ভব, তাহলে আপনার লাভ বেশি হতো। তখন তোমার দেখবা র্যাঙ্ক প্রথমে ঢুকতেই তোমার 80-90 হাজার টাকা বেতনের র্যাঙ্ক দিয়ে দিয়েছে। তো আমরা এখন দেখবো যে আরসির ক্যানটা সঠিক আছে কিনা। তাহলে প্রশ্নটা হচ্ছে নির্দিষ্ট আয়তনের 2 মুখ বন্ধ সিলিন্ডার আকৃতির একটা ক্যান তৈরি করতে হবে। সর্বনিম্ন টিন খরচ হতে হলে এই আরসি ক্যানের সাইজটা কেমন হওয়া উচিত? তাহলে দেখা যাক, এই মনে করো আরসি ক্যান, এটা সিলিন্ডার আকৃতির, এটার ব্যাসার্ধ হচ্ছে তোমার আর এবং এর উচ্চতাটা হচ্ছে এইচ। বলা আছে এই ক্যানের মানে তোমার হচ্ছে ভলিউম ফিক্সড। তো আমরা জানি এই সিলিন্ডার আকৃতির কোন বস্তুর আয়তন হয় পাই আর স্কয়ার এইচ, এটা আমার কন্ডিশন দেওয়া আছে। আমার উদ্দেশ্য ফাংশন কি? উদ্দেশ্য ফাংশন হচ্ছে আমার ওই এরিয়া যেন কম লাগে। টিন কোথায় কোথায় লাগে? টিন হচ্ছে গোটা বডি তৈরি করতে লাগে, আবার মুখে যেখানে দিয়ে আমরা খাই ওখানে একটা চাকতির মতো থাকে, নিচে একটা চাকতি থাকে, রাইট? তাহলে টোটাল টিন খরচ হচ্ছে বক্রতল লাগে, উপরের গোলাকার চাকতি লাগে, নিচে একটা গোলাকার চাকতি লাগে বৃত্তাকার, রাইট? অর্থাৎ এইরকম যে মনে করো এই হচ্ছে আমার সিলিন্ডার আকৃতির সেই ক্যানটা, এই যে এইটা, এই যে এভাবে দেখতে পাচ্ছি আমি অবশ্য, কিন্তু তুমি দেখতে পাবা না, এই দিকেও ঢাকা থাকবে
এইদিকে ফাঁকা থাকবে। এখন এই সিলিন্ডার আকৃতির এটার এরিয়া কত, তাহলে এরিয়া যত কম হবে খরচ তত কম লাগবে আমার। তাহলে এরিয়া ফাংশন হচ্ছে আমার উদ্দেশ্য ফাংশন। তাহলে এরিয়া ইকুয়াল টু কোথায় কোথায় আমার 10 খরচ লাগছে, এখানে একটা বৃত্তাকার অংশ আছে যার ব্যাসার্ধ হচ্ছে r, তার মানে পাই r স্কয়ার নিচের অংশের, উপরের অংশে পাই r স্কয়ার 2 পাই r স্কয়ার প্লাস, এবারে এই বডিটা তৈরি করতে তো 10 লাগে নাকি, তাহলে এই বডিটার এরিয়া কত হবে, তোমরা জানো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হয় টুয়াইস পাই আর এইচ। কিভাবে এটাকে সোজা করলাম, আমাদের এটা কিন্তু এরকম ছিল, দ্যাট মিন্স পরিধি 2 পাই আর এখান থেকে এটা উচ্চতা ছিল, এই যে এটা, অর্থাৎ এটা এরকম ভাবে চিন্তা করো, এই যে এটা এইভাবে চিন্তা করো, এটা এইচ, এটা হচ্ছে তোমার পরিধি, এটাকে সোজা করে দিলাম, তাহলে এরিয়া কত, এরিয়া হচ্ছে এইটুকু হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইটুকু হচ্ছে এইচ, রাইট, তাহলে 2 পাই আর এইচ, দ্যাট মিন্স 2 পাই আর এইচ। দেখো এ কিন্তু এখন এখানে এরিয়া কিন্তু দুইটা চলকের ফাংশন, আর এবং এইচ এর ফাংশন, আমরা একটা চলকের ফাংশন পরিণত করব 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর ইনটু এইচ, মানে v ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। এই পাই নাই, একটা আর একটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2 পাই আর স্কয়ার প্লাস 2v ডিভাইডেড বাই r, তাহলে a ইকুয়াল টু আমার কাছে এইটা। এ এখন আর এর ফাংশন, তুমি চাচ্ছ এই এরিয়াটা সর্বনিম্ন হোক, এরিয়া সর্বনিম্ন হতে গেলে এর ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হতে হবে। তাহলে দেখা যাক ddr অফ a, যেহেতু a r এর ফাংশন সেহেতু r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দিস ইকুয়াল টু 4 পাই r minus 2v divided by r square, 1 by r এর ডিফারেন্সিয়েশন minus 1 divided by r square। সেকেন্ড ডেরিভেটিভটা আমরা বের করি, d2a divided by dr square, this equal to this is 4 pi minus minus a plus 2 দুগুণ 4v divided by r cube। এখন আসি, আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করেছি, সেকেন্ড ডেরিভেটিভ বের করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমার এরিয়া সর্বনিম্ন হতে হয় তাহলে দ্যাট মিন্স এই ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হতে হবে। তাহলে ফর মিনিমাম অর ম্যাক্সিমাম, আমরা পরে চেক করে দেখব, ফর মিনিমাম অর ম্যাক্সিমাম এ ddr অফ a ইকুয়াল টু 0, দ্যাট মিন্স 4 পাই r minus 2v by r square equal to 0, that means 4 pi r cube equal to 2v বা 4 pi r cube equal to 2 into v মানে কি, v মানে হচ্ছে pi r square h, তাহলে pi r square h, এই পাই 9, 2 দ্বারা কাটা যায়, r square চলে যায়, তাহলে 2r equal to h। এখন চিন্তা করো এখানে r এর মান তুমি যাই বসাও না কেন, r তো ব্যাসার্ধ, কখনো নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ, ভলিউম তো পজিটিভ, দ্যাট মিন্স পুরোটা পজিটিভ, দিস ইজ গ্রেটার দেন 0, দ্যাট মিন্স r এর যে কোনো মানের জন্য ডাবল ডেরিভেটিভ অফ এরিয়া ইজ গ্রেটার দেন 0, তার মানে r এর এই মানটার জন্যই এই এরিয়া ফাংশনের মান ডাবল ডেরিভেটিভ ইজ গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এরিয়া সর্বনিম্ন হয়। আমরা জানি ডাবল ডেরিভেটিভ যদি ইজ গ্রেটার দেন 0 হয় ফাংশনটি সর্বনিম্ন মান পাওয়া যায়। তাহলে দেখো 2r ইকুয়াল টু কি হতে হবে, h, 2r মানে কি গো, এটা r এটা r, 2r মানে ব্যাস, আর h মানে কি উচ্চতা, দ্যাট মিন্স তুমি তোমার স্যারকে বলবা স্যার দেখেন আপনার ক্যানের সাইজ ঠিক নাই, কারণ ব্যাস আর উচ্চতা যদি সমান হয় তখনই সর্বনিম্ন খরচ লাগবে তোমার। কিন্তু দেখো তো আমাদের যে ক্যানের সাইজটা, সেই ক্যানের সাইজটা মোটামুটি এরকম হয়, একটু মোটা হয় আর কি, তাহলে এটার উচ্চতা আর ব্যাস কি সমান না, তাহলে ওটা স্ট্যান্ডার্ড সাইজ না, তাহলে এরকম কেন করা হয়েছে, ওটা ধরতে যেন সুবিধা হয়, খাইতে যেন সুবিধা হয়, এই জন্য। ওকে, তাহলে তুমি তোমার স্যারকে বলতে পারবা যে স্যার দেখেন একই খরচে একই পরিমাণ 200 মিলিলিটারেরই আমি এই মনে করেন যে হচ্ছে এই ক্যানটা বানাবো, কিন্তু খরচ সবচেয়ে কম লাগবে, কিন্তু কথা হচ্ছে ব্যাস আর উচ্চতাটা সমান হতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো তাহলে ক্যানের সাইজ ঠিক নাই, কিন্তু ওই যে দেখবা জুই নারিকেল তেলের কোটা আছে না, ওইটা দেখবা উচ্চতা আর ব্যাস সমান, কিন্তু উচ্চতা আর ব্যাস সমান, তার মানে ওরা বুদ্ধিমানের, ওদের খরচ কম হয়। তাহলে এই আরসি ক্যান কোম্পানির খরচ একটু বেশি হয়। তাহলে সর্বনিম্ন খরচ করতে হলে, সর্বনিম্ন খরচে আরসি ক্যান তৈরি করতে গেলে কী করতে হবে, এইচ ইকুয়াল টু আর, উচ্চতা আর ব্যাস সমান হতে হবে। এবং এই প্রবলেমটাই এবছর বইটি এসেছিল 2014-2015 সেশনে, এর আগে আরও একবার এসেছিল একই প্রবলেম। এখানে আমি বলেছি ভি একক আয়তনের, ওখানে দিয়েছিল 1 লিটার আয়তনের, নো প্রবলেম, ভির জায়গায় শুধু 1 বসাবো তাহলেই হবে, কিন্তু কাহিনী একটাই, 2r ইকুয়াল টু এইচ, উচ্চতা ইকুয়াল টু ব্যাসার্ধের সমান হবে। ক্লিয়ার? এবার আমরা মনে করো ক্যান তৈরি করলাম, এবার মনে করো তোমাকে বলা হলো
যে তুমি ক্যান্টেন তৈরি করতে পারছো, ঠিক আছে, তোমাকে এক কাজ করা হলো যে তোমাকে বনবাসে দেওয়া হলো কোনো একটা কারণে, খুব বড় একটা পাপ করে ফেলেছো, তো তোমাকে বনবাসে দেওয়া হলো। বনবাসে গিয়ে করেছে কি, তুমি একটা তাঁবু গাড়বা কোনক আকৃতির, ওই যে তোমার কাম্বিস কাপড়ের তাঁবু, মানে যে তোমার আর্মিরা দেখবা ওই বিভিন্ন মাঠে গিয়ে তাঁবু টাবু গাড়ে, তখন ট্রেনিং হয়, তখন ওই ইয়াটার তাঁবুটা হয় এরকম আকৃতির, মনে করো কোনক আকৃতির, এই যে এরকম হচ্ছে তাঁবুগুলো, রাইট, কোনক আকৃতির। তাহলে কোনক আকৃতির একটা তাঁবু বানাতে গেলে, নির্দিষ্ট আয়তনের একটা তাঁবু বানাতে গেলে তাঁবুর সাইজটা কেমন হলে সর্বনিম্ন কাম্বিস কাপড় লাগবে তোমার। ওকে, তাহলে আমরা এবারে তাঁবু গাড়বো এখানে, এই যে তাঁবু বানাবো, এই তাঁবুর উচ্চতা এটা হচ্ছে কোনক আকৃতির একটি তাঁবু। ধরে নিলাম এর এক সাইড হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, আর এর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আর্মিরা যে কোনক আকৃতির তাঁবু বানায়, সেই তাঁবুটার নির্দিষ্ট আয়তন দেওয়া থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই তাঁবুটার এই উচ্চতা এবং ব্যাসার্ধ কেমন হলে সর্বনিম্ন ওই কাম্বিস কাপড় লাগবে, মানে যে কাপড়টা দিয়ে তাঁবু বানায় এটাকে বলা হয় কাম্বিস কাপড়। তো আয়তন আমাদের দেওয়া আছে, আয়তন হচ্ছে নির্দিষ্ট, ধরে নিলাম আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা তোমরা জানো যে কোনক আকৃতির যে কোনো জিনিসের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। কাম্বিস কাপড় তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হবে? এই যে দেখো, মেঝেতে কিন্তু কাম্বিস কাপড় লাগে না, ওখানে তোষক দিবে আর কি, শুধু লাগবে তোমার এই যে এই অংশটাতে, এই যে কোনক আকৃতির জিনিস, তাহলে কাম্বিস কাপড়টা লাগেছে শুধু এই বক্রতলে। তাহলে এই কোনকের বক্রতলের এরিয়া কত? তাহলে আমাদের এরিয়া ফাংশন ইকুয়াল টু, এরিয়া ফাংশনটা কি দেখো, এই এরিয়াটা আমি আসলে একটু তোমাদেরকে বের করে শেখানো উচিত। সেটা হচ্ছে যে এই মনে করো এটার এরিয়া তুমি বের করতে চাও, এই বক্রতলের এরিয়া কত। আমি এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটাকে খুবই ক্ষুদ্রভাবে বিভক্ত করতে যাচ্ছি। এখান থেকে একটা মনে করো সরলরেখা টানলাম, এখান থেকে খুবই ক্ষুদ্র করে, খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে চিন্তা করা যায় না। মনে করো এই যে এখান থেকে এইটুকুর পরিমাণ খুবই ক্ষুদ্র, এটা মনে করো হচ্ছে এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু। আমি এইটুকুর এরিয়া যদি বের করতে পারি তাহলে টোটালটার এরিয়া বের করতে পারবো, রাইট। তাহলে এইটুকুকে যদি আমি এখান থেকে কেটে নিয়ে আসি তাহলে এটা দেখতে কিন্তু এরকম একটা ত্রিভুজ মনে হবে, এবং এত ক্ষুদ্র, মনে করো না যেখানে বক্রতল আছে এখানে এত ক্ষুদ্র যেটাকে ত্রিভুজ কল্পনা করা যায়। এবং এখান থেকে এই মিডল দিয়ে যদি আমি উচ্চতা টানি, মিডল দিয়ে যদি একটা সরলরেখা টানি, সরলরেখাটা এরকম হবে, এবং এটা মানে কি হেলানো তল, এটা মানে এল, তাহলে এখান থেকে এটা হচ্ছে এল উচ্চতাটা, রাইট। আর এখান থেকে এইটুকু কত, এবি, এটুকু হচ্ছে এবি, এবি এর এইটুকু প্রস্থ ধরলাম হচ্ছে খুবই ক্ষুদ্র ডেল্টা এক্স। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ইকুয়াল টু এরিয়া 1 ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এল ইন্টু ডেল্টা এক্স। এখন বলো এরকম ভাবে ক্ষুদ্র ভাবে অনেকগুলো ত্রিভুজ এখানে তৈরি করা যায়, অনেকগুলো ত্রিভুজ এখানে তৈরি করা যাবে। তাহলে এই পুরা ত্রিভুজটার এরিয়া, উচ্চতা কিন্তু সবার সেম, তাহলে টোটাল এরিয়া দিস ইকুয়াল টু হাফ ইন্টু এল। টোটাল এরিয়া বের করতে গেলে প্রত্যেকটার কিন্তু উচ্চতা সেম এল, কিন্তু আমার যোগ হচ্ছে কি এটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এরকম ভাবে, দ্যাট মিনস এই জিনিসটা যোগ হচ্ছে, রাইট। এটা মানে কি একটা বৃত্তাকার অংশ, তাহলে বৃত্তাকার অংশের পরিধি লাগছে, তাহলে বৃত্তাকার অংশের পরিধি কত হয়, টোয়াইস পাই আর, দ্যাট মিনস এখানে হবে টোয়াইস পাই আর, 2 কাটলো, দিস ইকুয়াল টু পাই আর এল, অর্থাৎ এই কোণকের বক্রতলের এরিয়া হবে পাই আর এল। ওকে, এল মানে আবার কি, এল হচ্ছে অতিভুজ, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস বলেছে এটা ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার হবে। তাহলে আমাদের এই ইকুয়াল টু আসলে পাই আর ইনটু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আমি সুবিধার জন্য এটাকে বর্গ করে নিলাম, এই স্কয়ার ইকুয়াল টু পাই স্কয়ার আর স্কয়ার ইনটু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তো আমি এখানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই স্কয়ারটা এখন এইচ এবং আর এর ফাংশন, কিন্তু আমার লাগবে হচ্ছে একটা চলকের ফাংশন, তাহলে যে কোনো একটা মানকে আমি এখান থেকে উঠাই দেবো। তাহলে এখান থেকে যদি এইচ এর মান বের করি এটা হবে 3v ডিভাইড বাই পাই আর স্কয়ার। তাহলে আমি এইচ এর মান বসিয়ে দিই, তাহলে দিস ইকুয়াল টু পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 3v, দ্যাট মিনস 9v স্কয়ার ডিভাইড বাই পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4 প্লাস আর স্কয়ার। এবার এটা দ্বারা যদি গুণ করে দিই আর স্কয়ার স্কয়ার কেটে যাবে, পাই পাই একটা কাটবে, 9v স্কয়ার ডিভাইড বাই পাই আর স্কয়ার থাকবে, আর স্কয়ার কাটা গেল। এবার এখানে গুণ করলে হবে পাই আর টু দি পাওয়ার 4। তাহলে এই স্কয়ার ইকুয়াল টু আসলে আমার এইটা,
কিন্তু আমি জানি ক্ষেত্রফল যদি সর্বনিম্ন হতে হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হতে হবে। তাহলে DDR অফ a স্কয়ার ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন আসবে 8 টু দি পাওয়ার -2 9 × 18 -18 v স্কয়ার ডিভাইড বাই পাই r কিউব প্লাস 4 পাই r কিউব। ওকে, প্রশ্ন মতে দিস ইকুয়াল টু 0 হওয়া উচিত। দ্যাট মিন্স বা -18 v স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার 8 টু দি পাওয়ার 6 দিস ইকুয়াল টু 0। ভি এর মান কত? এইটা। তাহলে ভি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে -18 ভি স্কয়ার মানে 1/9 ইনটু পাই স্কয়ার 8 টু দি পাওয়ার 4 ইনটু h স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার 8 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0। রাইট, এখানে থাকবে হচ্ছে পাই স্কয়ার কেটে যায়, 9 × 18 আবার 2 দ্বারা কাটা যায়, তাহলে লিখলাম আমরা হচ্ছে -8 টু দি পাওয়ার 4 চলে যায়, 8 টু দি পাওয়ার 4 চলে এখানে থাকে h স্কয়ার প্লাস এখানে থাকে তোমার হচ্ছে 2 r স্কয়ার ইকুয়াল টু 0। দ্যাট মিন্স h স্কয়ার ইকুয়াল টু 2r স্কয়ার, অতএব h ইকুয়াল টু √2r। দিস ইজ দ্য কন্ডিশন। ওকে, সেকেন্ড ডেরিভেটিভ বের করে দেখবা এটার মান হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস আসবে, দ্যাট মিন্স পজিটিভ আসবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে এরিয়া সর্বনিম্ন হবে। তো সর্বনিম্ন এরিয়ার জন্য h ইকুয়াল টু √2r, অর্থাৎ ওই তাঁবুটার উচ্চতা যদি ব্যাসার্ধের √2 গুণ হয় তাহলে সবচাইতে কম খরচ লাগবে কাপড়ের। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা হচ্ছে ওই ডিফারেন্সিয়েশনের কিছু অ্যাপ্লিকেশন আমরা করব আর কি, জাস্ট সাধারণ ডিফারেন্সিয়েশনের। মনে করা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার, আর ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হবে? ওকে, প্রশ্নটা হচ্ছে এইটা। একটা বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পাবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু যদি সমহারে বৃদ্ধি পায় এর অর্থ কি জানো? তার বৃদ্ধির হার হচ্ছে ধ্রুবক। মনে করো কোনো একটা বস্তুকণার বেগ মনে করো প্রতি সেকেন্ডে 2 মিটার করে বৃদ্ধি পায়, এর অর্থ কি জানো? তার বেগের বৃদ্ধির হারটা হচ্ছে ধ্রুবক 2। তাহলে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, এই ব্যাসার্ধ বৃদ্ধির হারটা হচ্ছে ধ্রুবক হবে। সো আমরা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু সে আর। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধির হারকে আমরা লিখি ddt অফ r। এটা হচ্ছে ব্যাসার্ধ বৃদ্ধির হার। ওকে, দিস ইকুয়াল টু প্রশ্ন মতে বলা আছে সমহারে, দ্যাট মিন্স দিস ইজ ধ্রুবক। তাহলে এটা ধ্রুবক পাইলাম। এখন আমাকে বলেছে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান সমান ddt অফ a। ক্ষেত্রফল বৃদ্ধির r ইকুয়াল টু হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার ddt অফ a ইকুয়াল টু হার। ওকে, বাট আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল a ইকুয়াল টু পাই r স্কয়ার। উভয় পক্ষকে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ddt অফ a ইকুয়াল টু টুয়াইস পাই r ইনটু ddt অফ r। তাহলে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আমাদের কি বলা আছে? ddt অফ r টা ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি ddt অফ a ইকুয়াল টু ধ্রুবক ইনটু r। তাহলে আমরা লিখতে পারি ধ্রুবকটা তুলে দিলে ddt অফ a সমানুপাতিক r, অর্থাৎ বলতে পারি যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সমানুপাতিক হবে। তাহলে অতএব আমরা বলতে পারি ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সমানুপাতিক। অথবা তোমাকে এরকম ভাবে বলবে, দেখাও যে কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক হবে। এটা একটা প্রবলেম হলো। আরেকটা প্রবলেম দিলাম তোমাকে বললাম যে দেখাও যে গোলকের আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের 4 পাই r স্কয়ার গুণ। এটা মনে করে প্রমাণ করতে বললো। তো তোমরা জানো যে ব্যাসার্ধ গোলকটার ব্যাসার্ধ হচ্ছে তোমার ধরে নিলাম r, তাহলে অতএব ব্যাসার্ধ বৃদ্ধির হার ইকুয়াল টু কি হবে? ddt অফ r। এটা হচ্ছে ব্যাসার্ধ বৃদ্ধির হার। তোমাকে বের করতে হবে হচ্ছে আয়তন বৃদ্ধির হার।
দ্যাট মিনস আয়তন বৃদ্ধির হার ডিডিটি অফ ভি, ভি মানে আয়তন, দিস ইকুয়াল টু হোয়াট, এই জিনিসটা তোমাকে বের করতে হবে। এখন আসি, আমরা জানি যে গোলকের আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। অতএব এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিডিটি অফ ভি ইকুয়াল টু 4/3 ইন্টু 3 পাই আর স্কোয়ার ইন্টু আর কে যেহেতু আমরা টি বলছি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ডিডিটি অফ আর, তাহলে 3 3 কাটে, তাহলে দিস ডিডিটি অফ ভি ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিডিটি অফ আর। তাহলে দেখো আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের 4 পাই আর স্কোয়ার গুণ। ক্লিয়ার? এটা হচ্ছে আয়তন বৃদ্ধির হার, এটা হচ্ছে ব্যাসার্ধ বৃদ্ধির হার। তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ? 4 পাই আর স্কোয়ার গুণ। এটা খুব সুন্দর একটা প্রবলেম। এবার তাহলে আমরা আর একটা প্রবলেম করব, হচ্ছে মনে করো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার করে বাড়ে। প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল যদি প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বাড়ে, সেক্ষেত্রে সেই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে মনে করো যে এই মনে করো সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সে এ, এটা এ, এটা এ। এখন বলা আছে এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহু প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার করে বাড়ে। দ্যাট মিনস মনে করো এই বাহুটা একটু বাড়ে, এই বাহুটা একটু বাড়ে, এই বাহুটা একটু বাড়ে। অর্থাৎ আমি যদি সমবাহু ত্রিভুজটা অঙ্কন করি, এইভাবে চিন্তা করি যে মনে করো এইটা প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়, মনে করো এটা, এই যে দেখো এই বাহুটা একটু বৃদ্ধি পায়, এত বড় হয়েছে, এই বাহুটা বৃদ্ধি পায়, এত বড় হয়েছে, এই বাহুটা বৃদ্ধি পায়, এত বড় হয়েছে। প্রত্যেকটা বাহু প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার করে বাড়ে, এটা বলা আছে। অর্থাৎ তোমার বলা আছে যে হচ্ছে ডিডিটি অফ এ, এটা মানে কি? এটা মানে হচ্ছে বাহুর বৃদ্ধির হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে এক বাহু যত সেন্টিমিটার করে বাড়ে সেইটা, এটা ইকুয়াল টু দেওয়া আছে √3, প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার বাড়ে। এবার দেখো প্রথমত মনে করি এরিয়া ছিল এটা, এরিয়া 1, এরপরে যখন এটা দিলাম, এটার এরিয়া মনে করো A2। এবারে বলা আছে এই যে এখানে মনে করো সে হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার ছিল এটার প্রথম এরিয়া, তারপরে মনে করো প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বাড়ে গেল। দ্যাট মিনস দ্বিতীয় এরিয়াটা হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ক্ষেত্রফল বাড়ে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার দেওয়া আছে ডিডিটি অফ ক্যাপিটাল এ দিলাম, ক্যাপিটাল এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ইকুয়াল টু দেওয়া আছে 12। প্রশ্ন হচ্ছে এ ইকুয়াল টু হোয়াট, মানে ওই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা জানি সমবাহু ত্রিভুজের এরিয়া ইকুয়াল টু √3/4, তাহলে অতএব এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিডিটি অফ এ ইকুয়াল টু √3/4 ইন্টু 2a ইন্টু ডিডিটি অফ এ, রাইট? এ স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2a, যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি ডিডিটি অফ এ। আমার এখানে কি কি দেওয়া আছে? ডিডিটি অফ এ দেওয়া আছে 12, এটা ইকুয়াল টু √3/2 ইন্টু এ ইন্টু এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে √3, তাহলে বা এ ইকুয়াল টু 12 × 24, 24/3 মানে 8 সেন্টিমিটার। অর্থাৎ সেই সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে আমরা খুব সুন্দর একটা প্রবলেম করব। প্রবলেমটা হচ্ছে এরকম, মনে করো এই যে অনেক সময় আমাদের বাংলাদেশের সিনেমাগুলোতে দেখা যায়, মানে বাংলাদেশ সিনেমার মোটামুটি সব কাহিনী একই, যে নায়ক সাধারণত গরিব ঘরের হয়, নায়িকা বিশাল বড়লোক ঘরের হয়, এরকম কাহিনী আর কি। তো মনে করো কোন একটা সিনেমার নায়ক, বর্তমান যুগে হিট নায়ককে আমাদের নাম্বার 1 শাকিব খান। তো মনে করো শাকিব খান হচ্ছে খুব ভালো ছাত্র, সে খুব গরিব ফ্যামিলির ছেলে। তো ঘটনা হচ্ছে শাকিব খান বাড়িতে বসে পড়ালেখার কোনো পরিবেশ নাই, বাসায় কারেন্ট নাই, বা তোমার ওই যে ল্যাম্প জ্বালাবে সেই ল্যাম্পে তেল নাই, মনে করো কেরোসিন তেল দিতে হয়, কেরোসিন তেল দিয়ে যে হ্যারিকেন জ্বালাতে হয় সেটার টাকা নাই তাদের, তারপরে মনে করো মোমবাতি কেনার টাকা নাই। তখন করে কি, সে খুবই পড়ালেখায় মনে করো ইচ্ছা তার পড়ালেখার জন্য করার জন্য, তখন করে কি, সে রাত্রিবেলাতে ওই রাস্তার পাশে ল্যাম্প পোস্টগুলো আছে না, ওই ল্যাম্প পোস্টের নিচে এসে পড়ে। তো একদিন এরকম ঘটনা করেছে যে শাকিব খান ওই ল্যাম্প পোস্টের নিচে বসে পড়তেছিল। ঘটনা হলো ওই সময় বড় লোকের একটা বেটি ওইদিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল, মোটামুটি একটু বর্ষা সময় আর কি, সন্ধ্যার পরে বর্ষা, পানি বৃষ্টি টিষ্টি নাই, কিন্তু বিকালবেলায় ওই বৃষ্টিগুলো জমা ছিল ওই রাস্তার পাশে। তো এই মানে মেয়েটা, যে বড় লোকের মেয়েটা, ওই মেয়েটা গাড়ি নিয়ে যাওয়ার সময় ওর গায়ে পানি ছিটে পড়েছে। তখন শাকিব খান উঠে দাঁড়ায় খুব ক্ষিপ্ত হয়ে গেছে যে হ্যাঁ, আমার উপর দিয়ে আমরা গরিব মানুষ বলে
আমাদের কোনো ভ্যালু নাই, তারা দেখে গাড়ি চালায় না, তখন মনে করো সে খুব রাগে গেছে। তো এই মেয়েটা কিছু দূর গিয়ে থামিয়ে দেখে যে ছেলেটার গায়ে পানি পড়েছে। তো এখন ঘটনা হলো যে সাকিব খান করলো কি, ওই মেয়েটা যখন সামনের দিকে আসতেছিল সম্ভবত অ্যাপোলজি ফিল করার জন্য, যে তার কাছে হয়তো বা সে চাইবে, মনে বলবে যে সরি। তো মেয়েটা যখন আসতেছিল তখন সাকিব খান একটু দূরে যাচ্ছিল। তো সাকিব খান যেহেতু ভালো স্টুডেন্ট, সে প্রত্যেকটা মুহূর্তের সব কিছু মাথায় চিন্তায় নেই। সে এখানে মনে করে একটা ল্যাম্প পোস্ট, এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, এখানে মনে করে একটা বাল্ব আছে, এরকম একটা বাল্ব ছিল, এখান থেকে আলো ছড়াচ্ছে আর কি। তো সাকিব খান এখানে মনে করো দাঁড়াইলো, এটা হচ্ছে সাকিব খান, এর একটা নির্দিষ্ট উচ্চতা আছে। প্রশ্ন হচ্ছে এই যখন এইদিকে মনে করো মেয়েটা চলে গেছিল, ও যখন এই দিক থেকে আসতেছে, সাকিব খান এইদিকে যাচ্ছিল, যাইতে গিয়ে দেখে যে এই আলো এর উপরে যখন পড়ে তখন এখানে এর একটা ছায়া পড়ে, মানে শ্যাডো, এর উপরে এখানে একটা ছায়া পড়ে। তো সে এরকম ব্যাপারটা যে এর ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এইটুকু। তো সাকিব খান লক্ষ্য করলো যখন সে ল্যাম্প থেকে দূরে যায়, বা তোমরাও দেখবা রাত্রিবেলাতে একটু চিন্তা করে দেখবা, ওই যে ল্যাম্প থেকে যখন দূরে যায় তখন ছায়ার দৈর্ঘ্য আস্তে আস্তে বড় হতে থাকে। এ যখন এখান থেকে ল্যাম্প থেকে দূরে চলে যায় তখন ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সে কি করলো, ওই মেয়েটা আসতেছিল, ও মেয়েটার দিকে যাচ্ছিল, কিন্তু সে তখন ওই সময় চিন্তা করলো যে আচ্ছা, আমি যখন মেয়েটার দিকে দৌড়াচ্ছি তখন আমার ছায়ার দৈর্ঘ্যটার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের হার কিভাবে নির্ণয় করা যায়। মেয়েটার সাথে কথাবার্তা বলে সে এসে আবার পড়ালেখায় বসে গেল। তাহলে কি হলো, আমি ধরে নিলাম এই সাকিব খানের এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এক্স। ছায়া মানে কিন্তু শ্যাডো, ছায়া মানে সেই ছায়া না, কিন্তু এই ছায়া মানে হচ্ছে শ্যাডো। তো আমি প্রথমত ধরে নিলাম ল্যাম্পপোস্ট থেকে সে ওয়াই দূরত্বে ছিল এবং তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এক্স। এখন এটার একটা নির্দিষ্ট উচ্চতা আছে, ধরে নিলাম এটা হচ্ছে 4.5 মিটার উঁচু একটা ল্যাম্পপোস্ট। আর এই সাকিব খানের উচ্চতা মনে করো সে এরকম, যে এখান থেকে এর উচ্চতা হচ্ছে মোটামুটি হচ্ছে 1.8 মিটার, মানে 180 সেন্টিমিটার হচ্ছে সাকিব খানের উচ্চতা। তাহলে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এইটা। প্রশ্ন হচ্ছে সে সাকিব খান এইদিকে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, আমি ধরে নিলাম সে 0.2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে হাঁটতেছিল। যখন সে 0.2 মিটার পার সেকেন্ড বেগে যায়, দ্যাট মিনস এই যে দেখো এই ওয়াই বরাবর, এটা কিন্তু ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এই বরাবর। এই যখন এখান থেকে এই বরাবর চলে যাবে, দ্যাট মিনস এই যে ওয়াই সরণের পরিবর্তনটা কিন্তু দেওয়া আছে, এইটা ওয়াই হচ্ছে সরণ, মানে এখান থেকে কত দূরে ছিল। এ যখন এই নির্দিষ্ট বেগে যাচ্ছে, দ্যাট মিনস ডিডিটি অফ ওয়াই দেওয়া আছে, তাহলে ডিডিটি অফ ওয়াই ইকুয়াল টু এইটা। প্রশ্ন হচ্ছে তখন এক্স এর পরিবর্তনটা কি, এক্স এর পরিবর্তনের হার, এটা হচ্ছে ওয়াই পরিবর্তনের হার আছে, কিন্তু এক্স পরিবর্তনের হার কত, অর্থাৎ ডিডিটি অফ এক্স ইকুয়াল টু হোয়াট। এখন তাহলে আমাকে যে টার্গেটটা করতে হবে যে এই পুরা স্ট্রাকচার থেকে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে, রাইট। দেখো এইটুকু হচ্ছে 1.8, এইটুকু হচ্ছে 4.5, আমি একটা সম্পর্ক নিয়ে আসবো এরকম ভাবে। এই যে দেখো এই পুরাটুকু হচ্ছে তোমার 4.5 মিটার, এখান থেকে এইটুকু হচ্ছে 4.5 মিটার। তাহলে বলো তো এখান থেকে এইটুকু কত হবে, এখান থেকে এইটুকু হবে 4.5 মিটার মাইনাস 1.8 মিটার, রাইট। তাহলে এইটুকুর দৈর্ঘ্য হবে মোটামুটি 2.7 মিটার, তাহলে এইটুকু হচ্ছে 2.7 মিটার। এখন বলো তো দেখি এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা এবং এই যে এই ত্রিভুজটা সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের আমরা বৈশিষ্ট্য জানি, অনুরূপ বাহুগুলোর অনুপাত হয় সমান। তাহলে এইটুকু এক্স, এইটুকু কিন্তু ওয়াই, এই যে দেখো এইটুকু হচ্ছে ওয়াই, ওকে। তাহলে এই সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত, দ্যাট মিনস এক্স ডিভাইডেড বাই ওয়াই, ভূমি বাই ভূমি ইকুয়াল টু লম্ব বাই লম্ব, দ্যাট মিনস 2.7 ডিভাইড বাই 1.8। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হয় সমান। আমাদেরকে কিন্তু বের করতে হবে ডিডিটি অফ এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, তাহলে এখানে আসতেছে কত, পয়েন্ট চলে গেল, তাহলে এখানে 9 দ্বারা কাটলে 3 ডিভাইড বাই 2 ইন্টু ওয়াই। এবারে যদি উভয় পক্ষকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিডিটি অফ এক্স ইকুয়াল টু 3/2 ইন্টু ডিডিটি অফ ওয়াই। এবার বলো এটার মান আমার দেওয়া আছে, এটার মান হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড, দিস ইকুয়াল টু 3/2 ইন্টু 0.2, দিস ইকুয়াল টু 0.1, দ্যাট মিনস 0.3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ডিডিটি অফ
ডি ডিটি অফ এক্স ইকুয়াল টু এটা। এর অর্থ হচ্ছে ছায়ার দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে 0.3 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাবে। আর যদি সাকিব খান ল্যাম্পপোস্টের দিকে আসতো তাহলে এই হারে কমতো, রাইট, এই হারে কমে যেত। এবার আসি আমরা, যদি এখানে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিই, এটা মনে করো সাকিব খানের হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে সাকিব খানের ছায়ার দৈর্ঘ্য, রাইট, এইটা। এখন আমার প্রশ্ন, এই যে যেমন এটা ছায়ার দৈর্ঘ্য এভাবে পড়বে, ওকে, তাহলে এটার মাথা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এই ছায়ার দৈর্ঘ্যের বৃদ্ধির হার বের করলাম, অর্থাৎ প্রতি সেকেন্ডে ছায়ার দৈর্ঘ্য কি হারে বৃদ্ধি পায়। আমার প্রশ্ন এবার, সাকিব খান দৌড়াচ্ছিল 0.2 মিটার পার সেকেন্ড বেগে, আবার ছায়ার দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে 0.3 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পায়। এখন আমার প্রশ্ন, তাহলে এই ছায়ার অগ্রভাগ, এই ছায়াটার অগ্রভাগ কত বেগে দৌড়াবে? আমি কিন্তু বৃদ্ধির হার বের করেছি এটা, যে প্রতি সেকেন্ডে 0.3 মিটার করে সেটা বৃদ্ধি পায় ছায়ার দৈর্ঘ্য। তাহলে কত বেগে এর অগ্রভাগটা দৌড়াবে সামনের দিকে? তাহলে দেখো, তার নিজস্ব একটা দৌড় আছে, আবার ছায়ার দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে 0.3 মিটার করে বৃদ্ধি পায়। তাহলে অগ্রভাগ কত বেগে দৌড়াবে? তাহলে অগ্রভাগ, ছায়ার অগ্রভাগের গতি, তাহলে আমরা লিখতে পারি ছায়ার গতি ইকুয়াল টু তার নিজস্ব বেগ অর্থাৎ ডিডিটি অফ ওয়াই প্লাস ছায়ার দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে যত বৃদ্ধি পায় ডিডিটি অফ এক্স। ডিডিটি অফ ওয়াই হচ্ছে তার নিজস্ব গতি, আর ছায়ার দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায় ডিডিটি অফ এক্স। তাহলে দিস ইকুয়াল টু 0.2 প্লাস 0.3, দিস ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ছায়ার অগ্রভাগ প্রতি সেকেন্ডে 0.5 মিটার করে যাবে। অগ্রভাগের গতি হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা খুব সুন্দর একটা প্রবলেম করলাম, পরীক্ষায় আসে এটা। এবারে আমরা আরেকটা সুন্দর প্রবলেম করব, সেটা হচ্ছে একটা পেজ নিই। এই যে মনে করো এটা হচ্ছে কনক আকৃতির একটা পাত্র। কনক আকৃতির পাত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করো এর ভিতরে আমি পানি ঢালবো, ওকে। পানি যদি ঢালি, এটা ভলিউম আকারে এটা ভর্তি করা হয়। আসলে আমি বললাম এর ভিতরে তুমি প্রতি মিনিটে 2 সেন্টিমিটার কিউব পরিমাণ পানি ঢালছো, এবং তোমাকে শর্ত দিয়ে দিলাম, এই যে দেখো এর ভিতরে এখানে একটা মনে করো খাড়া রেখা আছে, এটা হচ্ছে এই কনকের অক্ষরেখা, এবং এই কনকের অক্ষের সাথে এই হেলানো তল, এই যে হেলানো তলটা যেটা আছে এই কোণটুকু 45 ডিগ্রি কোণ, এটা বলা আছে। আমার প্রশ্ন হচ্ছে, পানি যখন এর ভিতরে ভরতেছিলা তুমি, তখন কত করে ভরতেছিলা? প্রতি মিনিটে 2 সেন্টিমিটার কিউব হারে, 2 সেন্টিমিটার কিউব। তাহলে প্রতি মিনিটে 2 সেন্টিমিটার কিউব পরিমাণ পানি ঢালছো। আমার প্রশ্ন, এর উচ্চতা যখন 4, মানে এই যে পানির উচ্চতা এখান থেকে, এই যে এখান থেকে পানির উচ্চতা যখন 4, তখন তার ভলিউম বৃদ্ধির হার কত ছিল? এই জিনিসটা আমরা দেখবো, বা উচ্চতা বৃদ্ধির হার, এটা বলতে পারি যে উচ্চতা কি হারে বৃদ্ধি পাচ্ছিল। আমরা এখানে একটা ওই প্রবলেমটা নিয়েছি, যে এই কনকটা একটি বৃত্তাকার কনক উল্টিয়ে এর ভিতরে 2 সেন্টিমিটার কিউব পার মিনিট হারে পানি পূর্ণ করা হচ্ছে। গোলকটির হেলানো তল, মানে এই তলটা খাড়া রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যখন কনকটির গভীরতা 4 সেন্টিমিটার, তখন পানির উচ্চতা কি হারে পরিবর্তন হবে? এবার দেখো, তাহলে আমি কনকটা আঁকি আগে, তাহলে সে কনক আঁকি উল্টিয়ে আমি এখানে প্লেস করলাম, এই হচ্ছে কনক, এর ভিতরে পানি ঢালছি আমি, এটা হচ্ছে এর উচ্চতা। তো যখন সে, আমি ধরে নিলাম এখান থেকে এই উচ্চতায় পানি পূর্ণ করা হয়েছে, এই উচ্চতা পর্যন্ত আমি পানি পূর্ণ করে ফেলেছি, এই হচ্ছে কাহিনী, ওকে। এটা দিলাম ও, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এল, এটা দিলাম হচ্ছে কিউ, এটা দিলাম হচ্ছে পি। তাহলে, এবং আমার শর্ত কিন্তু দেওয়া আছে, দেখো এই হেলানো তলটা খাড়া রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে এইটুকু কিন্তু ব্যাসার্ধ নির্দেশ করে, দিস ইজ ব্যাসার্ধ, দিস ইজ, এইটুকু ধরলাম আর, ওকে। আর এইটুকু যদি আমি এইচ চিন্তা করি, সে দিস ইজ এইচ, সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে ও পি কিউ, এইটুকু পানির আয়তন কত? এইটুকু পানির আয়তন মানে এত অংশের পানির আয়তন মানে আমরা কি জানি? 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে দিস ইকুয়াল টু 1/3 পাই, আর মানে হচ্ছে এল কিউ,
এল কিউ এর উপরে স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে কি ও এল। ক্লিয়ার? দিস ইকুয়াল টু, এবার আমাকে বলো যেহেতু এটা 45 ডিগ্রি তাহলে এটাও হবে 45 ডিগ্রি, কারণ এটার উপর এটা লম্ব, রাইট? তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি, তাহলে এইটুকু আর এইটুকু সমান। ওকে, দ্যাট মিন্স আমরা লিখতে পারি 1/3 পাই, তাহলে আর এর উপর আমার নির্ভরশীল নাই আসলে, আর আর এইচ সমান, তাহলে এল কিউব মানে হচ্ছে এই আর, আর মানে হচ্ছে এইচ, দ্যাট মিন্স এইচ স্কোয়ার ইন্টু এইচ, দিস ইকুয়াল টু 1/3 পাই এইচ কিউব। তাহলে এখানে এটা আয়তন ইকুয়াল টু আসলো 1/3 পাই এইচ কিউব। যেহেতু এখানে ভি এইচ এর ফাংশন, তাহলে আমি বলতে পারি ডি ডি এইচ অফ ভি দিস ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হচ্ছে 3 3 কাটা যাবে পাই এইচ স্কোয়ার। বাট আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ডি ডিটি অফ এইচ। তাহলে অতএব ডি ডিটি অফ এইচ ইকুয়াল টু, আমি এভাবে চিন্তা করি, ডি ডি এইচ অফ ভি লিখলাম। ওকে, ডি ডিটি অফ এইচ আমার এই জিনিসটা দেওয়া আছে, তাই না? ডি ডি এইচ অফ ভি দেওয়া আছে, তাহলে আমি এইভাবে প্রকাশ করব। এইটা ইনটু কি করলে আমার এটার মানের সমান থাকবে, অথবা আমি উল্টিয়ে নিচ্ছি, রাইট? এখানে এভাবে চিন্তা করি, দেখো এখানে ডি ডিভি অফ ডি এইচ এভাবে চিন্তা করলাম, এত ইনটু এই ডিভিটা অতিরিক্ত নেওয়া হয়ে গেছে, তোমরা জানো এটা চেন রুল অনুসারে এখানে ডি ডিটি অফ ভি লিখতে পারো, এই দুটার ফলে কিন্তু ডি ডিটি অফ এইচ। ওকে, এখন আসো এই যে দেখো ডি ডিটি অফ ভি, হোয়াট ইজ ডি ডিটি অফ ভি? ডি ডিটি অফ ভি মানে হচ্ছে আয়তন বৃদ্ধির হার। এখানে দেখো এই কোণকটা উল্টিয়ে এখানে প্রতি মিনিটে কত সেন্টিমিটার কিউব করে পানি ঢালা হচ্ছে, মানে আয়তন দেওয়া হচ্ছে প্রতি সেকেন্ড বা প্রতি মিনিটে। প্রতি মিনিটে যে আয়তনটা পরিবর্তন হয় সেটা হচ্ছে 2 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এই যে এটার মান দেওয়া আছে 2 সেন্টিমিটার কিউব, এবং এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই ডিটিএইচ অফ ভি ইনটু এইটুকুর মান দেওয়া আছে 2। তাহলে দিস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এটার মান কত? এটার মান আছে তোমার হচ্ছে পাই এইচ স্কোয়ার, পাই এইচ স্কোয়ার ইন্টু 2। তার মানে ডি ডিটি অফ এইচ, তাহলে যে কোনো গভীরতায় মানে উচ্চতা বৃদ্ধির হার 1 বাই পাই এইচ স্কোয়ার ইন্টু 2, বাট হয় এইচ ইকুয়াল টু 4, হয় এই যে দেখো এখানে বলা আছে যখন এইচ এর মান 4 সেন্টিমিটার, হয় এইচ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, দেন ডি ডিটি অফ এইচ ইকুয়াল টু কি হবে? 1 ডিভাইড বাই পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু 2, দিস ইকুয়াল টু 1/8 পাই, এত। তাহলে সেন্টিমিটার পার মিনিট। ওকে, তাহলে প্রতি মিনিটে উচ্চতা কি হারে পরিবর্তন হবে? উচ্চতাটা কি হারে পরিবর্তন হবে? 1/8 পাই সেন্টিমিটার পার মিনিট। ওকে, তাহলে এই হারে উচ্চতাটা পরিবর্তন হবে। ক্লিয়ার? ওকে, আমাদের 8 নম্বর লেকচার মোটামুটি শেষ।